বিবিসর অরিজিনালি মানে করেছে গাড়ি। আর বিবিসর এদিকে মানে introduction দিতে বলা হচ্ছে কে কি কি নাম? বিবিসর। মানে পুরো নামটা কি বলতো? স্যার বিপ্লব বিশ্বাস। ও বিপ্লব, বিপ্লব, আচ্ছা আচ্ছা। বিপ্লবকে বলবে, আমার কথা বলবে, বুঝেছো? বিপ্লব আমার আমার জাস্ট পরের বছরের জুনিয়র। অদিতি জাস্ট 1 বছরের সিনিয়র। আর দেবব্রত অনেকটা জুনিয়র। বিপ্লবকে বলবে, বিপ্লব আমার অনেক পুরনো বন্ধু, মানে বিপ্লবটা 20 বছরের পুরনো বন্ধু। পুলক দা, হ্যাঁ, ওদের অর্ণব দা, অনেক সব পুরনো বন্ধু। ধ্রুব দা, ওরা সব কত পুরনো, সব 20 বছর 25 বছরের সব বন্ধু। দেখো, সব দেখতে পাচ্ছ? স্ক্রিন টিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। লেকচার তো আজকে হচ্ছে লেকচার 3। হ্যাঁ, আসলে যেটা হচ্ছে, আমি আগের দুটো লেকচার তোমরা পেয়েছো কিনা জানি না। আমি আগের দুটো লেকচারের ভিডিও তোমাদের দিয়ে দেবো, ভিডিও পিডিএফ দিয়ে দেবো। সেটা মূলত বোর্ড থিওরিটা পড়ানো আছে, মানে মানে বোর্ড থিওরির আগে পর্যন্ত একটা ক্লাসে পড়ানো হয়েছে। মানে তোমার ধরো একদম সেই ফান্ডামেন্টাল পার্টিকেলের ডিসকভারি থেকে শুরু করে তোমার আপ টু রাদারফোর্ড মডেল পর্যন্ত একটা ক্লাসে পড়ানো হয়েছিল। তো বোর্ড থিওরি থেকে শুরু করে বোর্ড থিওরি রিলেটেড যে কথাবার্তাগুলো থাকে সেইটা সেকেন্ড ক্লাসে পড়ানো হয়েছিল। আজকে থার্ড ক্লাস। হ্যাঁ, এখানে আগে যে ক্লাস দুটো হয়ে গেছে সেই ক্লাসটা ঠিক আছে, না বুঝলেও তোমার একটা মানে তুমি এগুলো 11-12 পড়েছো আর কি। তাহলে আমি পিডিএফ আর ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। অলরেডি পেয়ে গেছো কিনা জানি না গ্রুপে, নাহলে আমি তোমাদের আবার দিয়ে দেবো। সেইটা একটুখানি দেখে নেবে। হ্যাঁ, দেখে নেওয়ার পরে আমরা এই বোর্ড থিওরিতে আরেকদিন থাকবো, মানে আজকেও বোর্ড থিওরি নিয়ে আলোচনা করবো। সেখানে দেখবে তোমার এসেনশিয়াল যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো অটোমেটিক্যালি আলোচিত হয়ে যাবে আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। আমরা এখন পর্যন্ত কি পড়েছি? What we have discussed so far. আচ্ছা, আমরা যেগুলো পড়ে ফেলেছি সেটা হচ্ছে তোমার যে তোমার জাস্ট একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ atomic structure and atomic spectra, হ্যাঁ, তার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। সেইখানে তোমার মূলত দুটো মডেল আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, থমসন মডেল, তারপরে রাদারফোর্ড মডেল। এই দুটো আমরা পড়েছি এবং এদের যে লিমিটেশনস আছে সেই লিমিটেশনস গুলো আমরা উল্লেখ করেছি। তারপরের ক্লাসে আমরা যেটা মূলত গিয়েছিলাম সেটা হচ্ছে বোর থিওরিতে। বোরস মডেল, তার ডেরিভেশনটা আমরা এখানে অন্যরকম ভাবে করেছিলাম। আমাদের লেকচারটা শুনলে তুমি বুঝতে পারবে যে ট্র্যাডিশনালি তো আমরা বোর থিওরির প্রথমে পস্টুলেট গুলো বলে দিয়ে তারপরে সেখান থেকে তোমার ডেরিভেশনটা করো, কিন্তু আমরা একটুখানি অন্যরকম ভাবে ডেরিভেশনটা করেছি, যেটা একদমই ইউনিক আর কি। তোমরা ট্র্যাডিশনালি বইয়ে যেভাবে পড়তে থাকো ঠিক সেরকম নয় আর কি। ডেরিভেশনটাকে বলা হয়েছে তার বিভিন্ন কনসিকুয়েন্সেস কনসিকুয়েন্সেস এগুলোকে নিয়ে আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, তার মানে অবশ্যই কনসিকুয়েন্সের সঙ্গে মানে ডেরিভেশন যখন করছি তার সঙ্গে তো পস্টুলেট গুলো চলে আসছে। কনসিকুয়েন্সেস আগে তো অবভিয়াসলি বলে দেওয়া উচিত ছিল। ডেরিভেশনটা করার সাথে সাথে তার যে 3টে পস্টুলেটস আছে, পস্টুলেট নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং সেখান থেকে কি সব করা যেতে পারে আর কি কনসিকুয়েন্সেস, সেইটা আমরা আলোচনা করেছি। এই পর্যন্ত আমরা আগের দিনে যেটা পড়েছি আর কি। আচ্ছা, এবারে আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে what we want to discuss today
আমরা মূলত পড়তে চলেছি হচ্ছে তোমার যে বোর থিওরির কিছু মানে মানে কি বলবো সকাল লিমিটেশনও বলতে পারো, বা মানে সেটাকে বোর থিওরির মধ্যে পড়ে, কিন্তু একটা এক্সটেন্ডেড বোর থিওরি টাইপের আছে, যেখানে ফাইনাইট মাস কারেকশন সেটা তোমায় দেখতে হবে। তাহলে এফেক্ট অফ finite mass of the nucleus on the atomic spectrum. এইটা আমাদের আজকে মূল প্রতিপাদ্য বিষয় হবে, এফেক্ট অফ ফাইনাইট মাস অফ দ্য নিউক্লিয়াস অন দ্য অ্যাটমিক স্পেক্ট্রা, এবং সেইখান থেকে তুমি যেটা পাবে যে ডিসকভারি অফ হেভিয়ার হাইড্রোজেন মানে ডয়টেরিয়াম, যেটা ডয়টেরিয়ামটা আবিষ্কারটা জাস্ট এইখান থেকে কেমন করে আসছে, এখানে 1931 সালে উড়ে এবং তার বন্ধু বান্ধবরা তারা কেমন করে এইখান থেকে হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রাটাকে আবিষ্কার করেছিলেন। এই হেভিয়ার হাইড্রোজেন হাইড্রোজেন যে আইসোটোপটা ডাইটোরিয়াম আবিষ্কার করেছে, সেটা আমরা দেখবো, সেটা প্রথমে আমরা আলোচনা করবো। তারপর হচ্ছে তোমার লিমিটেশনস অফ বোর থিওরি, এটা আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু কিছু প্রবলেমস করব। প্রবলেমস অন বোর থিওরি। তো এই হচ্ছে বিষয়গুলো, যে জিনিসগুলো আজকে আমি কভার করতে চাচ্ছি। আমরা শুরুটা কি করি, তাহলে তার আগে আমি জাস্ট একটুখানি তোমার এটাকে করে দিই, মানে ধরো মানে বোর মডেল বা বোর থিওরি। এটাকে আরেকবার ঘুরে দেখি, হ্যাঁ, বোর থিওরি রিভিউড। আচ্ছা, বোর থিওরি আমরা যেটা পড়েছি, হ্যাঁ, সেখানে তোমার মানে কি কি জিনিসগুলো পড়েছে একটুখানি ভালো করে বলে নেওয়া যাক। প্রথমে হচ্ছে আমরা পস্টুলেটস গুলো জানি, পস্টুলেটস অফ বোর থিওরি। সেখানে 3টে পস্টুলেট ছিল। পস্টুলেট 1, সেটা বলা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, যেখানে ঘুরলে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল হবে, যেখানে n এর ভ্যালুটা তোমার 1 2 3 এইটা। পস্টুলেট 2 যেটা বলছে যে যে অরবিটগুলো, সেই অরবিটগুলো স্টেশনারি অরবিট। হ্যাঁ, স্টেশনারি অরবিট অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট অরবিটে বা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, ঘোরার সময় কিন্তু সে কোনো এনার্জি নেবে না বা ছাড়বে না, সেই রেসপেক্টে অরবিটগুলো হচ্ছে স্টেশনারি। ঠিক আছে। আর পস্টুলেট 3 থেকে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যদি স্পেকট্রা পেতে হয়, তাহলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটা যদি তোমার এইচ এর সঙ্গে সমান হয়, তবে তুমি সেখান থেকে তুমি স্পেকট্রা পাবে। স্পেকট্রা পাবে, এবং ওই স্পেকট্রা থেকে অবশ্যই লাইন স্পেকট্রা। আর দুটো লেভেল আছে, ডিসক্রিট এনার্জি লেভেল আছে, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা এই জিনিসের সঙ্গে সমান হবে, সেখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি হবে, সেখান থেকে তুমি স্পেকট্রাটা পাবে। অর্থাৎ এটা কথা হচ্ছে যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট দিলে অ্যাকচুয়ালি অ্যাবজর্পশনটা হবে না, তোমাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট দিতে হবে, এবং কোন ফ্রিকোয়েন্সিটা, যাতে করে হচ্ছে তোমার ওই একটা ডিসক্রিট এনার্জি লেভেল থেকে বা একটা স্টেশনারি সেট থেকে পরের স্টেশনারি সেটে চলে যায়। অথবা যখন সে এমিট করবে, যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট সে এমিট করতে পারবে না, সেই ফ্রিকোয়েন্সি লাইট এমিট করবে, যাতে করে হচ্ছে যে মানে ততখানি এনার্জি এমিট করবে বা ততখানি ফ্রিকোয়েন্সি লাইট এমিট করবে, যাতে করে একটা ডিসক্রিট এনার্জি লেভেল থেকে জাস্ট তার পরের ডিসক্রিট এনার্জি লেভেলকে চলে আসতে পারে। তাহলে এই 3টে পস্টুলেট আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে এই 3টে পস্টুলেট উপরে বেশ করে যেটা মূল যে জায়গাটা, তোমার 3টে জিনিস তোমাকে খুব ইম্পর্টেন্ট। তোমাকে এনার্জিটা পেতে হবে, তোমাকে রেডিয়াসটা পেতে হবে, আর তোমার ভেলোসিটি পেতে হবে। এই 3টে জিনিস খুব এসেনশিয়াল। একটা হচ্ছে তোমার এনার্জি এক্সপ্রেশন,
এনার্জি এক্সপ্রেশন, এনার্জি এক্সপ্রেশন হচ্ছে তোমার টা মাইনাস এম জে স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার। এই যে প্রত্যেকটা টার্মের মানে তোমার কাছে পরিষ্কার। এম হচ্ছে ইলেকট্রনের মাস। এটা তো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার জন্য বোর্ড থিওরি অ্যাপ্লিকেবল, সেটা বলাই হয়েছিল। সেখানে তোমার জেডটা হচ্ছে হাইড্রোজেন লাইক সিস্টেম, হাইড্রোজেনের জন্য জেডটা 1, হাইড্রোজেন লাইক সিস্টেম যাতে হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস বা সোডিয়াম 10 প্লাস ইত্যাদি যদি হয়, তার মতো করে জেডটা পাল্টাবে। আর এপসাইলন 0 তো তোমার অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, এসব আমরা অলরেডি আলোচনা করেছি। এইটা তো এরকম ভাবে লিখলাম, কিন্তু তুমি যখন নিউমেরিক্যাল প্রবলেম করবে না, সবসময় এইটাকে এইরকম ভাবে মনে রেখে দেবে, মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আসলে যেটা হয়, 13.6 হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, মানে এই যে ভ্যালুটা তোমার ধরো মানে এই এখানে লিখে দিচ্ছি, আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, অবশ্যই এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে m e to the power 4/8 এপসাইলন 0 স্কোয়ার h স্কোয়ার, এবং তার নিউমেরিক্যাল ভ্যালুগুলো কিছু বসাও, এটা বেরোবে 13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে সেখান থেকে এনার্জি এক্সপ্রেশনটা এই টোটালটা মনে না রেখে তুমি মনে রাখবে মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আচ্ছা, এবং এইখান থেকে তুমি জাস্ট ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বা ট্রানজিশন ওয়েভ নাম্বারের এক্সপ্রেশনটা মনে রেখে দেবে। নিউ বার যদি তুমি বলো, ধরো n1 থেকে n2 লেভেলে যাচ্ছে যখন অ্যাবজর্পশন হবে, বা n2 থেকে n1 লেভেলে আসছে যখন তোমার এমিশন হবে, তো সেই অ্যাবজর্পশন করছে না এমিশন করছে তার উপর নির্ভর করে ধরো n1 থেকে n2 তে গেল বেসিক্যালি। এটা যে পারস্পরিকও করতে পারো তুমি, এটাকে বেসিক্যালি আমি এই অ্যারো মানে একটা পার্টিকুলার দিকে অ্যারোটাকে না লিখে আমি তাহলে এইরকম অ্যারোটা দিলাম, তার মানে n1 থেকে n2 তে যাচ্ছে বা n2 থেকে n1 এ যাচ্ছে। তার যে ওয়েভ নাম্বারটা যদি সেন্টিমিটার ইনভার্সে তুমি করো, এটা সেটা বেরোবে কত দেখো। এইটাও তোমার জাস্ট আমি এ হিসেবে মনে রাখছি, মানে তোমার ধরো মানে কি বলবো, মানে এইটা এইখান থেকে n1 থেকে n2 লেভেলে গেলে ধরো এই প্রথমে লিখে নি m j স্কয়ার e টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কয়ার ইন্টু ch কিউব একটা টার্ম হবে, তার সঙ্গে থাকবে তোমার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারবে, আর একটা ইনফিনিটি লিখলাম এই যে এই ডান দিকে। আচ্ছা, জেড স্কোয়ারটা আছে, জেড স্কোয়ার বাদ দিয়ে বাকি যে পার্টটা সেটাকে আর ইনফিনিটি নাম দিয়েছে রিডবার্গ কনস্ট্যান্ট, হ্যাঁ, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে n2 টা গ্রেটার দেন n1 হবে। হ্যাঁ, এখানে n2 টা গ্রেটার দেন n1, আর এই যে আর ইনফিনিটি যেটা আর ইনফিনিটিটা সেইটা বেসিক্যালি হচ্ছে m টু দি পাওয়ার 4 বাই হচ্ছে তোমার 8 এপসাইলন 0 স্কোয়ার ইন্টু ch কিউব, এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4, মানে এমনি ওয়েভ নাম্বারটা এরকম ভাবে লিখতে পারো, জেড স্কোয়ারটাকে আলাদা করে তুমি রেখে দাও, বাকি যে পার্টটা কনস্ট্যান্ট m ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার ch কিউব, এটাকে তুমি নাম দিচ্ছ রিডবার্গ কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে সেখান থেকে ট্রানজিশন ওয়েভ নাম্বারটার এক্সপ্রেশন তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এখানে আর ইনফিনিটির একটা পার্টিকুলার ভ্যালু আছে, তুমি জানো 109/737 সেন্টিমিটার ইনভার্স। হ্যাঁ, মানে আর ইনফিনিটির একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেটা তুমি করসপন্ডিংলি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই, তোমার ধরো আর ইনফিনিটি ভ্যালুটা লিখে দিই, অনেক সময় কাজে লাগে, তো কিছু কিছু জিনিস মনে রাখা ভালো। মোটামুটি 110.737 সেন্টিমিটার কিন্তু এরকম তোমার আর ইনফিনিটির ভ্যালুটা হয়। তাহলে ওয়েভ নাম্বারটা পেলে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ট্রানজিশন ওয়েভ নাম্বার, এনার্জি এক্সপ্রেশন পেয়েছো, ট্রানজিশন ওয়েভ নাম্বার পেয়েছো। আচ্ছা, এরপর যেটা তোমার লাগে হচ্ছে তোমার রেডিয়াসের এক্সপ্রেশন তোমার লাগবে। রেডিয়াস, সেটাকে আর এন এইরকম ভাবে তুমি নাম দিচ্ছ, এটাকে তুমি জাস্ট এসআই ইকুয়াল এপসাইলন 0
n স্কোয়ার h স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, এইটাকে তুমি চাইলে এইরকম ভাবে মনে রাখবে, n স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো, যেখানে এ জিরোটা হচ্ছে তোমার এপসাইলন জিরো এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার, এটাকে বলা হচ্ছে তোমার বোর রেডিয়াস, যার ভ্যালু 0.529 অ্যাংস্ট্রম হয়। ঠিক আছে, সেটা বোর রেডিয়াস। তাহলে রেডিয়াসটা এই এক্সপ্রেশন মনে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে এটা। তাহলে যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম এই টোটাল ক্যালকুলেশনটা করার বদলে এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো ফর্মে যদি লেখো, যেখানে এই জিরোর ভ্যালু তোমার বলতে দেওয়া আছে, তাহলে তোমার যে কোনো ক্যালকুলেশন করতে তোমার কিন্তু অনেক সুবিধা হবে এটা। আর ফাইনালি হচ্ছে ধরো ভেলোসিটি। তার ভেলোসিটির যে এক্সপ্রেশনটা সেটা হয় হচ্ছে তোমার জেড স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো এন ইন্টু এইটা, এটা তুমি জাস্ট লিখতে পারো জেড বাই এন ইন্টু আলফা ইন্টু সি, যেখানে আলফাটা এটা হচ্ছে স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো এইচ ইন্টু সি, এইটা হ্যাঁ আলফাটা এপসাইলন স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো সি ইন্টু এইচ, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 1/137 এই ধরো 036 এরকম তো একটা ভ্যালু। আর সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট। মানে এইটা আসলে এইভাবে তুমি লিখতে পারো জেড বাই এন ইন্টু ভি অফ ওয়ান, যেখানে ভি অফ ওয়ানটা হচ্ছে এন ইকাল টু ওয়ানে করে ইলেকট্রনটা ঘুরতো আর কি, মানে হাইড্রোজেন অ্যাটমের এন ইকাল টু ওয়ানে ইলেকট্রনটা ঘুরলে যে ভেলোসিটিতে মুভ করবে আর কি, সেটা হচ্ছে ভি ওয়ান, যেখানে ভি ওয়ানটা হচ্ছে আলফা ইন্টু সি, যেখানে আলফাটা হচ্ছে 1/137.036, এটা কোনো সময় বলে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। আলফাটা তোমার ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তোমার এই হচ্ছে তোমার ধরো এই যে এখানে যে কতগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া হলো, এইগুলো দিয়েই দেখবে তুমি যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম করে ফেলতে পারছো। এবারে ধরো এখানে যেমন আমি ফ্রি ওয়েব নাম্বার বলেছি, ওয়েব নাম্বার যদি তুমি জানো, তাহলে ওয়েব নাম্বার থেকে 1/ওয়েব নাম্বার করে ওয়েব লেন্থ বেরিয়ে যায়, হ্যাঁ, বা তুমি যদি ওয়েব নাম্বারের সঙ্গে স্পিড অফ লাইট গুণ করো, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি বেরিয়ে যায়। তোমার ওয়েব নাম্বারের এক্সপ্রেশনটা মনে রাখতে সুবিধা বা ইত্যাদির জন্য, যেটা রিডবার্গ বা আমার যেভাবে ইকুয়েশনটা দিয়েছিল আমি ওয়েব নাম্বারের টার্মসে বলছি, কিন্তু ওয়েব লেন্থ বা যদি ফ্রিকোয়েন্সি বের করে তোমার বের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এনার্জি এক্সপ্রেশন পেয়েছো, আয়নাইজেশন পোটেনশিয়াল তুমি পেয়েছো, রেডিয়াসটা তুমি পেয়ে গেছো, ভেলোসিটি তুমি পেয়ে গেছো, এইখান থেকে তুমি বাকি সব কিছু তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, হলো ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা আগের দিনে ভালো করে করিয়েছি, হ্যাঁ, আজকে আমি ইনফরমেশন গুলোকে ধরো একটা সামারাইজ করে দিলাম। হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা খুব ছোট্ট প্রবলেম বলছি, মানে কত সহজে প্রবলেম গুলো করা গেল। একটা নিউমেরিক্যাল প্রবলেম বললাম, ক্যালকুলেট the size of lithium 2+ ion from সাইজ না করে কাজ করে, সাইজ হলে আবার অন্য মানে না, calculate the radius of third orbit calculate the radius of third orbit of lithium plus ion from both theory। তো এরকম একটা সিম্পলি প্রবলেম দিলাম, তোমাকে কি বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ লিথিয়াম 2+ আয়ন ফ্রম বোথ থিওরি। পরে কি করে করবে বলো?
বলো কি করে করবে? দেখো এই যে আর এন এর এক্সপ্রেশনটা আছে না, সেটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো। এই পার্টিকুলার ক্ষেত্রে থার্ড অরবিট বলেছে মানে এন ইকুয়াল টু 1 2 3, তাহলে এন এর জায়গায় 3 স্কোয়ার হলো। আচ্ছা লিথিয়াম প্লাস তার জেড কত, সেটাও 3 ইন্টু এ জিরোটা কত 0.529 অ্যাংস্ট্রম, তোমরা কত 3 ইন্টু 0.529 অ্যাংস্ট্রম, তারপর তোমার যেটা দাঁড়াচ্ছে 1.587 নাকি? এটা 3 স্কোয়ার 3 কেটে গিয়ে 3 হলো, তার 3 দিয়ে গুণ হচ্ছে 3 না 27, 3 দুগুণে 6 আর 2 8, 3 5 15, তাহলে এত অ্যাংস্ট্রম তোমার অ্যান্সার। দেখো কত সহজে তোমার উত্তরটা বেরিয়ে যাচ্ছে। যদি তুমি এই টোটাল এক্সপ্রেশনটা মনে না রেখে এই শর্ট হ্যান্ড মানে মানে ছোট যে এক্সপ্রেশনটা আর এন হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু এই যদি এইটুকু মনে রাখো, দেখো তোমার জিনিসটা কত সহজে হয়ে যেতে পারছে। বুঝতে পারলে? তারপরে ধরো তোমাকে এরকম একটা বললাম, ধর আমি বললাম যে কোশ্চেন দিচ্ছি, একটা প্রবলেম দিচ্ছি, what is the wavelength of H alpha line of hydrogen atom spectra? What is the wavelength of H alpha line of hydrogen atom spectra? ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ, আমি ঠিক ওয়েভ নাম্বার দিইনি কিন্তু ওয়েভলেন্থ বলেছি, অফ এইচ আলফা লাইন অফ হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা। তা দেখো তাহলে এইখানে তুমি লিখলে এইরকম ভাবে উই নো এই যে ওয়েভলেন্থটা যেটা কিন্তু ওয়েভ নাম্বার, সেটা কি হয় বলেছিলাম আর ইনফিনিটি। এই যে দেখো এখানে আমি লিখেছি এই যে ট্রানজিশন ওয়েভ নাম্বারটা বেসিক্যালি 1 বাই ওয়েভলেন্থ, এইটা সেটা আর ইনফিনিটি জেড স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো এইটা আর এবারে এই আমাদের কেসে কি হচ্ছে, ইন আওয়ার কেস হাইড্রোজেন যেহেতু জেডটা হচ্ছে 1, আর এবারে বামার সিরিজ কি মানে এইচ আলফা লাইন, এটা কিন্তু অবশ্যই বামার সিরিজের, এইচ আলফা লাইন অফ বামার সিরিজ বলা উচিত, এইচ আলফা লাইন অফ বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা। আচ্ছা বামার সিরিজ যখন করবে তার এইচ আলফা লাইন মানে কত, n1 টা 2 আর n3 টা হচ্ছে তোমার কি হবে ফর এইচ আলফা লাইন অফ বামার সিরিজ। মানে বামার সিরিজটা কি হয় না, কোন একটা n থেকে মানে n ইকুয়াল টু 2 3 4 সরি n ইকুয়াল টু 3 4 5 6 ইত্যাদি থেকে মানে জামটা হবে কোথায় না, জামটা হবে হচ্ছে n ইকুয়াল টু 2 তে, মানে n1 টা হচ্ছে 2 আর n2 টা হচ্ছে 3 4 5 6 যা কিছু হতে পারে, মানে n2 এর ভ্যালুটা 3 হলে h আলফা, 4 হলে h বিটা, 5 হলে h গামা এন্ড সো অন। ঠিক আছে, এইরকম করে তোমার চলবে। তাহলে কি হলো, তাহলে আর ইনফিনিটি ভ্যালুটা তোমার যেটা আছে 109 737, এই ডেটাটা কিন্তু দেওয়া আছে। আমি এখানে ধরো তোমার হয়তো অনেক সময় কি হয় তোমাকে মুখস্থ রাখতে হয়, না হলে অনেক সময় ধরো বলে দেবে গিভেন আর ইনফিনিটি তোমার বলে দেওয়া আছে ধরো 109,737 সেন্টিমিটার, সেটাকে সাপ্লাই করে দেয় ভালো, না হলে তোমাকে নিজে মুখস্থ রেখে ব্যাপারটাকে করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা এত সেন্টিমিটার ইনভার্স হয়ে গেল এইটা। আচ্ছা জেডটা তো 1 মানে 1 স্কোয়ার জাস্ট হয়ে যাচ্ছে, আর এইটা কত হয়ে যাচ্ছে 1 বাই n1 স্কোয়ার অর্থাৎ 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই কত হচ্ছে তোমার 3 স্কোয়ার। এটা কত হচ্ছে, এইটা তোমার হয়ে যাচ্ছে তোমার 4 9 36, 9 থেকে 4 গেলে 5 এর 36, 5 বাই 36 ইন্টু 109,737 সেন্টিমিটার। এটা অ্যান্সারটা বেরোবে, সেটা হচ্ছে নিউ বারে। আর এই যদি রেসিপ্রোকাল তুমি নিয়ে নাও তাহলে ল্যামডাটা হয়ে যাবে কত, এটা রেসিপ্রোকালটা মানে জাস্ট বেসিক্যালি তুমি পড়ে নাও, পড়ে নিয়ে তুমি বুঝতে পারবে কি হচ্ছে না, এটা 36 বাই 5 ইন্টু 109,737 সেন্টিমিটার হবে।
এটাকে করে যেটা অ্যান্সার বেরোবে বেরোবে। তোমার ক্যালকুলেটর কাছে আছে, ক্যালকুলেটর নিয়ে বসবে। হ্যাঁ, কারণ আমাদের যে জিনিসগুলো আছে সেখানে অনেক নিউমেরিক্যাল প্রবলেম করতে হয়, ফিজিক্যাল কেমিস্ট্রি বা অ্যাটমিক স্ট্রাকচার বলো, সঙ্গে সঙ্গে তোমার বলবো ক্যালকুলেটরে করে তুমি বলে দেবে যে উত্তরটা কত হচ্ছে। বলো এটা উত্তরটা কত বলো। ক্যালকুলেটর বা মোবাইলে তো ক্যালকুলেটর থাকে। 6.561 561 into 10 to the power minus মাইনাস 5, তাই তো? 5. তাহলে এটা অ্যাংস্ট্রমে করলে কত হবে? 6561 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার, তার মানে এত অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কেমন করে এই ধরনের প্রবলেম করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমি তোমার দেখো দুটো প্রবলেম দিচ্ছি, ধরো দুটো প্রবলেম পাশাপাশি করি। তাহলে প্রথম যেটা প্রবলেম, ধরো একটা প্রবলেম দিলাম, ক্যালকুলেট দ্য ট্রানজিশন ওয়েভ নাম্বার ফর H beta line of Balmer series of হাইড্রোজেন অ্যাটম। এবার আমি কি করছি না, এটা H আলফার বদলে H বিটা করছি। H বিটা করলে কি হবে, এখানে ধরো এই ওয়েভ নাম্বারটা একবারে বের করে নিচ্ছি সেন্টিমিটার ইনভার্স। কার জন্য না, ধরো H হাইড্রোজেনের জন্য, H আলফা লাইনের জন্য, মানে H আলফা লাইন ফর হাইড্রোজেন অ্যাটম, তার জন্য। সাফিক্সটা না এখন ব্যবহার করছি। আচ্ছা কাজ করলাম, ঠিক আছে, ওয়েভ নাম্বার ইউনিট তো সেন্টিমিটার ইনভার্সে করবো, সেটা কথা না। সেটা হচ্ছে তোমার এটা কার জন্য না, এই ছোট লাইন অফ হাইড্রোজেন অ্যাটম। তো এটা যখন করবে দেখো কি হবে জিনিসটা, এই যে এক্সপ্রেশনটা ছিল আমি এই এক্সপ্রেশনে পরিষ্কারভাবে বসিয়ে দিচ্ছি ওয়েভ নাম্বারটা। তাহলে ওয়েভ নাম্বারটা যখন করবে, এটা তো ছিল হচ্ছে আর ইনফিনিটি, হ্যাঁ এইচ বিটা, আচ্ছা এইচ আলফা তো আগেরটা দিয়েছি, এইচ বিটা। আচ্ছা এইচ বিটা মানে কোথা থেকে কোথায় আসবে, হ্যাঁ বলো। 2 থেকে 4. হ্যাঁ, বা 4 থেকে 2 তে, তাহলে 1 0, মানে এখানে ওই আর ইনফিনিটির যে ভ্যালুটা সেটা একই রকম আছে, 109 737। হাইড্রোজেনের জন্য এটা 1 স্কোয়ার, এটা 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা বলতে চাইছো তো, এটা ঠিক আছে। তা কত হলো এটা, 109 737 বাই, তুমি যদি 4 যদি কমন নিয়ে নাও, ইন্টু তোমার পড়ে রইলো কত, 4 কমন নিয়ে নিলে তাহলে 1 মাইনাস, এখানে 16 তো 1-এর 4 পড়ে রইল, 1 মাইনাস 1-এর 4 মানে 3-এর 4 ইন্টু 3/4 এত সেন্টিমিটার ইনভার্স। এইটা করে দেখো কত বেরোচ্ছে, বলো এটা কত কত বেরোচ্ছে। 20575 20575 0.6875. 6875 সেন্টিমিটার। আচ্ছা এবারে তোমাকে একটা জিনিস বলি যে হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি এক সেকেন্ড একটুখানি আমার এক সেকেন্ড আমি মানে একটা আওয়াজ হলো, ইন্টারনেট অনেক সময় হয়ে যায়, ইন্টারনেট করা আছে কিনা মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা এবারে নেক্সট যেটা করছি, যে ক্যালকুলেট দ্য ট্রানজিশন ওয়েভ নাম্বার ফর ফার্স্ট for sorry calculate the transition wave number for first line of
পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাস আয়ন। আচ্ছা, এই পিকারিং সিরিজটা হচ্ছে তোমার, এটা বলে নি যে পিকারিং সিরিজটা হচ্ছে তোমার N1টা হচ্ছে তোমার এসে পৌঁছাবে হচ্ছে তোমার 4 এ গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এই যে এখানে এই যে 1/N1 মানে 4 এ গিয়ে পৌঁছাবে। আর N2টা হচ্ছে তোমার 6, 8, 10, এইটা হচ্ছে করসপন্ডিং পিকারিং সিরিজটা। হ্যাঁ, মানে পৌঁছাবে 4 এ, কোথা থেকে 6 থেকে 8 থেকে 10 থেকে, সেটা তোমার পিকারিং সিরিজ। তাহলে ফার্স্ট পিকারিং সিরিজ অফ হিলিয়াম মানে হচ্ছে 6 থেকে 4 এ ট্রানজিশন। ঠিক আছে? আচ্ছা, এইটা যদি করসপন্ডিং ক্যালকুলেট করো, এইটা ধরো তোমার এই পিকারিং লাইন অফ ধরো He প্লাস, এটা যখন তুমি ক্যালকুলেট করছো, তো সেই আর ইনফিনিটি জেড স্কোয়ার 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, এটা হয়ে গেল 109 737 হলো। আচ্ছা, হিলিয়াম প্লাসের জন্য জেডটা হচ্ছে তোমার 2, তাহলে 2 এর স্কোয়ার হয়ে গেল। 1/N1টা হচ্ছে 4, 4 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। আর N2টা হচ্ছে তোমার 6। আচ্ছা, ঠিক আছে, এটা কথা। আচ্ছা, এটা হচ্ছে তোমার এটা দেখে, ঠিক আছে, এটা হচ্ছে 1 মাইনাস 6 স্কোয়ার অ্যান্ড সো অন। এটা তাহলে এবারে দেখো এই পার্টিকুলার কেসে তুমি জাস্ট খেয়াল করো, জাস্ট এত সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে 109 737। আচ্ছা, আগের যে প্রবলেমটা হলো না, আগের প্রবলেমটা একটুখানি মানে মানে আমার ঠিক আছে, মানে আমি অঙ্কটাকে করে দিই। করে দিয়ে আসলে আমি যেটা দেখাতে চেয়েছিলাম, সেখানে আসলে এইচ আলফাটা না করে এইচ বিটা না করে এইচ আলফাটা করা উচিত ছিল। আচ্ছা, আমি এই প্রবলেমটা না একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ হয়ে গেছে, দেখো বাদ দাও, প্রবলেমটা আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখে তাহলে এটা হচ্ছে দেখো এই 109 737, এটা 2 স্কোয়ার হয়ে গেল। নিচে তুমি এক কাজ করো, এইখানে একটা এই 2 স্কোয়ার যদি কমন নিই না, তাহলে পড়ে থাকে কত 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এইটা 2 স্কোয়ার 2 স্কোয়ার কেটে চলে গেল, তার মানে কত পড়ে থাকতে থাকে 109 737 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার এত সেন্টিমিটার ইনভার্স। এইটা তার মানে ওটা হয়ে যাচ্ছে তোমার 109 737 ইন্টু, এইটা করো ওই একই রকম ভাবে তোমার ওই 5 এর 36 হয়ে যাবে 5/36 সেন্টিমিটার ইনভার্স। এটা এটা কত হচ্ছে আবার করে দাও তো। Sir, 1524 1.25. 1524 241 হ্যাঁ 0.25. 0.25 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, ওয়েভ লেন্থটা কত হবে? ল্যাম্বডাটা হচ্ছে 1/nu বার। হ্যাঁ, করে দেখো কত বেরোচ্ছে। 6.561 into 10 to the power. তাহলে ওই 6561 অ্যাংস্ট্রম দেওয়া আছে, তাই তো? এটা হলো। তাহলে দেখো ব্যাপার যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছি যে এই পার্টিকুলার প্রবলেমটাকে দেখো, এই প্রবলেমটাকে দেখো, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ এইচ আলফা লাইন অফ বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম। হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজে যে এইচ আলফা লাইনটা, তার যা ওয়েভলেন্থ বেরিয়েছে, আর তোমার এদিকে এইচ প্লাসের জন্য যে তোমার পিকারিং সিরিজ, তার যে করসপন্ডিং ওয়েভলেন্থ বেরিয়েছে, তাকে এই দুটো ওয়েভলেন্থ এক্স্যাক্টলি একই। মানে এক্স্যাক্টলি একই হওয়াটা হচ্ছে খুব স্বাভাবিক। কারণটা দেখো, তুমি একটু খেয়াল করো, তাহলে এক্সপ্রেশনটা দেখলেই তুমি বুঝতে পারবে। ধরো তুমি যদি এই পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাসটাকে দেখো, পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাস, তার যদি ওয়েভ নাম্বারটা দেখো, ওয়েভ নাম্বারটা জন্য কি করতে হচ্ছে তোমাকে, ধরো লেটস সে আমি এখানে এই হিলিয়াম প্লাসের জন্য ভাবছি, ধরে নাও N2 থেকে N1 এই ট্রানজিশনটা হচ্ছে, সেটা আর ইনফিনিটি যেমন ছিল, যেটা জেড স্কোয়ার আছে, 1/N1 স্কোয়ার আছে, 1/N2 স্কোয়ার আছে, যেখানে আর ইনফিনিটির যে ভ্যালুটা m(e⁴/8 এপসাইলন 0 স্কোয়ার CH3, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। কারণ এখানে যে যা এই আর ইনফিনিটি এক্সপ্রেশনে যা যা আছে, এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এপসাইলন 0 হচ্ছে তোমার
অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, সি হচ্ছে স্পিড অফ লাইট, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এই আর ইনফিনিটি কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট। এবারে তুমি যখন এইখানে এই হিলিয়ামের জন্য আসবে, এইটা রইলে যেমন আছে আছে, এইটা তোমার 4 হয়ে গেল, মানে জেডটা হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 হয়ে গেল হিলিয়ামের জন্য। আর এবার তুমি পিকারিং সিরিজে যেহেতু আসছো, তাহলে n1টা হচ্ছে 4 হতে হবে, n1 স্কোয়ার হবে মাইনাস 1 এটা তোমার n2 স্কোয়ার হয়ে গেল, যেখানে n2টা হচ্ছে 6, 8, 10, 12 এন্ড সো অন। এটা কি হলো দেখো, আর ইনফিনিটি 4, তুমি এক কাজ করো, এটা 1/4 যদি কমন নিয়ে না তুমি, তাহলে এটা পড়ে থাকে কত, 1/2 স্কোয়ার মাইনাস 1/n2/2 তার স্কোয়ার। তুমি এখানে 1/4 যদি কমন নিয়ে নাও, হ্যাঁ, তাহলে এখানে 1/16, সেখান থেকে 1/4 বাইরে চলে গেল, মানে 1/4 মানে 1/2 স্কোয়ার হয়ে গেল। আর এখানে তুমি যদি 1/4টা এখানে নিয়ে নিচ্ছ, তাহলে সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, দিলে n2/2 তার স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো, এই 4 কেটে গিয়ে এটা আর ইনফিনিটি হয়ে গেল, কিন্তু 1/2 স্কোয়ার মাইনাস ধরে নাও 1/n স্কোয়ার হচ্ছে, যেখানে nটা হয়ে যাচ্ছে n2/2। অর্থাৎ দেখো n2টা যেহেতু তোমার এখানে কি কি লেখা আছে, n2টা যেহেতু তোমার n2টা যেহেতু 6, 8, 10, 12 ইত্যাদি ইত্যাদি, তাহলে n2/2 যখন তুমি করছো সেটা কত হবে না, 3, 4, 5, 6 এগুলো হবে। তাহলে এবারে খেয়াল করো, তাহলে এই যে করসপন্ডিং এটা বেরিয়েছে আর ইনফিনিটি 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে nটা হচ্ছে 3, 4, 5, 6। আচ্ছা, তোমার এটা কি চেনা লাগছে না? এটা জাস্ট দেখো, তুমি যদি এইটা হচ্ছে তোমার এই মানে বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে বামার সিরিজ, তার জন্য যদি করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটাকে লিখতে হয় কি হবে, এক্স্যাক্টলি এটাই হবে। তো হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজের ফ্রিকোয়েন্সিটা কি হবে, আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে nটা হচ্ছে 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি, তাই না? হ্যাঁ স্যার। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দেখো আমাদের বোর্ড থিওরি যা শেখা হয়েছে সেই অনুযায়ী তোমার হাইড্রোজেনের বামার সিরিজের যা ফ্রিকোয়েন্সি হবে, হিলিয়াম প্লাসের পিকারিং সিরিজের ফ্রিকোয়েন্সি কিন্তু এক্স্যাক্টলি একই হওয়ার কথা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে অ্যাকর্ডিং টু বোর্ড থিওরি, অ্যাকর্ডিং টু বোর্ড থিওরি, ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বার যাই বলো না, ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থ, the wave number of Balmer series of hydrogen atom should be exactly equal to the wave number of Pickering series of helium plus। এই জায়গাটা বুঝতে পারলে যে হিলিয়ামের পিকারিং সিরিজ যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা আর হাইড্রোজেনের বামার সিরিজ যে ফ্রিকোয়েন্সিটা এক্স্যাক্টলি এক হওয়ার কথা, তাই না? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, কিন্তু বাট এক্সপেরিমেন্টালি যেটা দাঁড়াচ্ছে, বাট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট, এই যে মানে তুমি যখন এই দুটো ওয়েভ নাম্বার কনসিডার করছো আর কি, মানে হিলিয়াম প্লাসের যে পিকারিং সিরিজ, তার ফ্রিকোয়েন্সিটা স্লাইডলি গ্রেটার দেন হাইড্রোজেনের জন্য যে বামার সিরিজ তার তুলনায়। এক্সপেরিমেন্ট অন্য কথা বলে, তুমি বোর্ড থিওরি যেটা পড়লে তা অনুযায়ী তুমি পরিষ্কার বুঝতে পারছো যে হিলিয়াম প্লাসের জন্য যে পিকারিং সিরিজ তার ফ্রিকোয়েন্সি যা হবে বা ওয়েভ নাম্বার যা হবে,
হাইড্রোজেনের বামার সিরিজের ফ্রিকোয়েন্সিটা এক্স্যাক্টলি একই হবে, কিন্তু বাস্তবে কেয়ারফুল মেজারমেন্ট তোমায় পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে পিক মানে এই যে তোমার ওয়েভ নাম্বার ফর দ্য পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাস তার সামান্য মানে আর তার সেটা সামান্য বেশি হবে দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ বামার সিরিজ। তাহলে বামার সিরিজের তুলনায় কিন্তু পিকারিং সিরিজের ফ্রিকোয়েন্সিটা কিন্তু সামান্য বেশি হবে। এইটা তাহলে এবারে হচ্ছে হাউ ক্যান আই এক্সপ্লেন দিস অ্যানোমালি। আমরা এই যে অ্যানোমালিটা হলো এই অ্যানোমালিটা এক্সপ্লেন করবো। বোর্ড থিওরি তো ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি। সে বোর্ড থিওরি দিয়ে হচ্ছে তোমার অনেক লং লাস্টেড প্রবলেম তোমার সলভ করা সম্ভব হয়েছে। মানে রাদারফোর্ড মডেল বা থমসন মডেলের তো অনেক ডিফেক্ট তুমি দেখেছো, কিন্তু বোর্ড থিওরি কিন্তু ওয়ান অফ দ্য সাকসেসফুল থিওরি। সেখানে হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রা বা তার স্ট্রাকচার সংখ্যাতে যে ধরনের সব ধোঁয়া থাকে সবকটাই মোটামুটি বোর্ড থিওরি দিয়ে সলভ করে সম্ভব হয়েছে। এবারে তুমি জাস্ট খুব প্রিসাইজ ওয়েতে যখন ঢোকার চেষ্টা করছে, আরো কেয়ারফুল মেজারমেন্ট যখন করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ যে বোর্ড থিওরি যদি যেভাবে ভাবা হয়েছে সেটা যদি সত্যি হতো, তাহলে কিন্তু হিলিয়াম প্লাসের পিকারিং সিরিজের ফ্রিকোয়েন্সি আর হাইড্রোজেনের বামার সিরিজের ফ্রিকোয়েন্সি পুরো কোয়েনসাইড করে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে যে হাইড্রোজেনের যে বামার সিরিজ তার ফ্রিকোয়েন্সির তুলনায় হিলিয়াম প্লাসের পিকারিং সিরিজের ফ্রিকোয়েন্সিটা কিন্তু সামান্য বেশি হয়ে যাচ্ছে। তাই এইটাকে তুমি কেমন করে এক্সপ্লেন করো? ঠিক আছে, তাহলে প্রবলেমটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে অ্যাকচুয়ালি গন্ডগোলটা কোথায়? তার গন্ডগোলটা হচ্ছে যে যেটা ব্যাপার হচ্ছে যে ইন দ্য ট্র্যাডিশনাল বোর্ড থিওরি it is assumed that nucleus is stationary, নিউক্লিয়াসটা মানে চুপচাপ থাকে, নড়ে না চড়ে না, নিউক্লিয়াসটা স্টেশনারি, আর ইলেকট্রনটা তার অ্যাবাউটে বেসিক্যালি ঘুরছে। নিউক্লিয়াস ইজ স্টেশনারি and the electron rotates about the fixed nucleus in a সার্কুলার অরবিট। একটা সার্কুলার অরবিটে সে বেসিক্যালি রোটেট। এইটা হচ্ছে নর্মাল পিকচারটা। হ্যাঁ, তুমি যখন বোর্ড থিওরি দেখেছো, হ্যাঁ দেখো আমরা মানে আসলে অনেকে ক্লাসটা করোনি, কিন্তু আগের দিন যারা ক্লাসটা করেছে তারা দেখেছো যে আমরা যে পিকচারটা এঁকেছি না, সেটা নিউক্লিয়াসটা পুরো ফিক্সড আছে, তার অ্যাবাউটে ইলেকট্রনটা তোমার ঘুরছে। মানে এবারে কথাটা হচ্ছে এইটা হওয়া উচিত কি উচিত, মানে আমি বলছি ছবিটা বেসিক্যালি এরকম তো, যে তোমার ধরো এই 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 তুমি যেভাবে ভাবতে অভ্যস্ত আর কি, সরি এইখানে তোমার নিউক্লিয়াসটাকে পুরো ফিক্স করে নাও তুমি, এর অ্যাবাউটে ইলেকট্রন তোমার ঘুরে বেড়াচ্ছে এইটা, এবং রেডিয়াসটা পুরো ফিক্সড, এই রেডিয়াসটা একদম ফিক্সড রেডিয়াসে বেসিক্যালি ঘুরে বেড়াচ্ছে। এইটা ছিল পিকচারটা, যে নিউক্লিয়াসটা ফিক্সড, ইলেকট্রনটা শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন তো নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করছে, এবারে সেই মানে তুমি খেয়াল করে দেখো যে নিউক্লিয়াস ইলেকট্রনের উপরে যতটা ফোর্স দিচ্ছে, ইলেকট্রন নিউক্লিয়াসের উপরে এক্স্যাক্টলি ততটা ফোর্স দিচ্ছে। তা যদি হয় তাহলে কিন্তু যেটা হওয়া উচিত যে দুজনই একটা কমন সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাবাউটে কিন্তু তাদের রোটেট করার কথা। মানে নিউক্লিয়াসটা চুপচাপ থাকবে, শুধুমাত্র ইলেকট্রনটাই ঘুরবে, সেই পিকচার তখনই সত্যি হতে পারে যখন তুমি ধরে নেবে যে ইলেকট্রনের রেসপেক্টে নিউক্লিয়াসটা ইনফাইনাইটলি হেভি। মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এই যে বলে না যে পৃথিবী আপেলকে অ্যাট্রাক্ট করছে, আপেল তো পৃথিবীকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ আপেলটাই পৃথিবীর দিকে এলো, পৃথিবীটা আপেলের দিকে যাচ্ছে না। এই যে তোমার ভেবে নেওয়াটা, এই ভেবে নেওয়াটা কেন সত্যি? দেখো, মানে পৃথিবী আপেলকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, আপেল কিন্তু পৃথিবীকে এক্স্যাক্টলি সে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, কিন্তু পৃথিবী আপেলের দিকে যায় না, আপেল পৃথিবীর দিকে আসে, অথবা পৃথিবী স্টেশনারি থাকে। কেন থাকে? কারণ আপেলের তুলনায় পৃথিবীর মাসটা হচ্ছে হিউজ। ঠিক এক্স্যাক্টলি এক সিচুয়েশনে নিউক্লিয়াস ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে এক্স্যাক্টলি সেই ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, কিন্তু নিউক্লিয়াসটা চুপচাপ রইল, ইলেকট্রনটা শুধু ঘুরলো। কেন? তুমি
যেটা অ্যাজিউম করে নিয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াসটা ইনফাইনাইটলি হেভি। তার মানে দিস ইজ ট্রু অনলি হোয়েন নিউক্লিয়াস ইজ assumed to be ইনফাইনাইটলি হেভি, অর্থাৎ নিউক্লিয়াসের মাসটা যখন ইনফাইনাইট ধরে দেবে তখনই শুধুমাত্র এই পিকচারটা সত্যি। কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাট নিউক্লিয়াস হ্যাজ এ ফাইনাইট মাস। নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইট না, ইট হ্যাজ এ ফাইনাইট মাস। ঠিক আছে, তা নিউক্লিয়াসের যদি ফাইনাইট মাস হয় তখন কি হবে, তাহলে দেন both the nucleus and electron rotate about a common center of mass। তো কমন সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেট করবে। মানে অ্যাকচুয়ালি পিকচারটা কি হলো, পিকচারটা ধরো তুমি যদি যদি নিউক্লিয়াস এখানে থাকে আর ইলেকট্রন যদি তোমার এখানে থাকে, এই নিউক্লিয়াসটা ধরো প্লাস জেড ইন্টু ই, ইলেকট্রন যদি তোমার ধরো এইটা হয়, তাহলে ধরো একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করো, এই পয়েন্টটা ধরো এইটা তোমার সেন্টার অফ মাস। এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার নিউক্লিয়াসটা মুভ করছে, আর সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটাও তোমার মুভ করছে। মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কিরকম, যে অ্যাকচুয়ালি এইটা একটা সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসটা তোমার এইভাবে ঘুরছে এইটা, আর সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটাও দেখো তোমার এইরকম ভাবে ঘুরছে। তাহলে এইটা অ্যাকচুয়াল পিকচার হওয়া উচিত। এবারে যদি এরকম হতো তোমার এই সেন্টার অফ মাস থেকে ধরো এর দূরত্বটা যদি r1 তুমি বলো, নিউক্লিয়াসের দূরত্ব যদি r1 বলো, হ্যাঁ, r1টা হচ্ছে তোমার সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্ব, আর সেন্টার অফ মাস থেকে ইলেকট্রনের দূরত্ব যদি তুমি r2 বলো, মানে ক্লিয়ারলি r1 প্লাস r2 সেটা হচ্ছে তোমার r, যেটা মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বের সঙ্গে সমান, আর সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে mass of the nucleus into r1, this should be equal to mass of the electron into r2, m1 r1 সমান m2 r2, যেখানে এইখানে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের মাসটা তুমি m ক্যাপিটাল n লিখছো, ইলেকট্রনের মাসটা m e লিখছো, তাহলে m n r1 ইকুয়াল টু m e r2 এটা। আচ্ছা, এবারে এইটা যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে একটা জিনিস দেখো, তুমি এইখানে এটাকে লিখতে পারো m2 r2 এর জায়গায় r মাইনাস r1 তুমি লিখে দাও, তোমার এটা হয়ে গেল কত, m2 নয় me। সেন্টার অফ মাসের ডেফিনেশন হচ্ছে এইটা, কেন তো সেন্টার অফ মাস যদি এইটা হয়, তাহলে এদিকে মাসটা m1 দূরত্ব r1 যদি হয়, এদিকের মাসটা m2 দূরত্ব যদি r2 হয়, তাহলে m1 r2 সমান m2 r2 হয়। সেই মতো করে আমি লিখেছি। এবার 1 নম্বর ইকুয়েশন r2 এর জায়গায় r মাইনাস r1 বসিয়ে দাও, মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r মাইনাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r1, এটা এদিকে পাঠিয়ে দাও, মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r1, সেটা হয়ে যাচ্ছে me ইন্টু r, সেখান থেকে r1টা তুমি পেয়ে গেলে me r বাই mn প্লাস me এইটা, হ্যাঁ। আর যদি তুমি এই r1 এর ভ্যালুটা এই 1 নম্বর ইকুয়েশন আবার বসিয়ে দাও, এটা আর r2টা যদি এই যে r1 যেটা পেয়েছো সেটা তুমি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে, তাহলে r2 সমান r মাইনাস r1 যদি করে নাও, সেটা কি বেরোবে, এটা হচ্ছে তোমার মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন টু r1 r2 এইটা বেরিয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো এখানে যে r1 বাই r2 যখন তুমি করছো, r1 বাই r2, হ্যাঁ, এটা কি করলাম, হ্যাঁ, r1 বাই r2 সেটা কত হয়ে যাচ্ছে, মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস বেরিয়ে গেছে। এটা মানে এইটা তোমার পরিষ্কার বলে দিচ্ছে যে r1টা ইজ মাচ লেস দ্যান r2, কেন না, অ্যাজ
মাস অফ দ্য ইলেকট্রনটা মাস লেস দেন মাস অফ দ্য নিউক্লিয়াস। দেখো তোমার যেহেতু মাস অফ দ্য, এই যে এখান থেকে আমি এখানে আসছি, যে মাস অফ দ্য নিউক্লিয়াসটা তুমি হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি জানো যে ইলেকট্রনের মাসের তুলনায় নিউক্লিয়াসের মাসটা প্রায় 1836 গুণ ভারী। তো এই যে রেশিওটা কথা 1-এর 1836 হবে, তার মানে এই যে আমি সেন্টার অফ মাসটা এখানে করেছি দেখো, এবারে নিউক্লিয়াসটা কিন্তু অনেকটা হেভি, তাহলে কিন্তু R1 এই দূরত্বটা কিন্তু অনেক ছোট দেন R2। এবারে স্পেশাল কেসে যদি এমন তুমি ধরে নিতে পারতে যে নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের তুলনায় ইনফিনিটি, তখন কি হবে না সেন্টার অফ মাসটা আস্তে আস্তে সরে করে পুরো নিউক্লিয়াসের ঘাড়ে পড়ে গেল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে যদি মানে এই যেভাবে অ্যাকচুয়াল ডেসক্রিপশনটা যেটা, সেই অ্যাকচুয়াল ডেসক্রিপশনটা বোর্ডের যে অ্যাজাম্পশন সেখানে তোমার রিডিউস করে যেতে পারে যদি তোমার নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের থেকে ইনফাইনাইটলি হেভি তুমি ধরে নিতে। তখন যেটা হবে R1টা R2 থেকে নেগলিজিবলি স্মল হয়ে গেছে, তখন তুমি জাস্ট R1টাকে জিরো করতে মানে তুমি ভাববে যে ওটা অ্যাজিভ যেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা তোমার ঘুরছে, এটা। কিন্তু আনফরচুনেটলি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের মাসটা অনেক বেশি আমি মানলাম, কিন্তু নিউক্লিয়াসের মাসটা কোনো রকম ভাবেই ইলেকট্রনের মাসের ইনফিনিটি নয়। বুঝতে পারছো? তাহলে ইনফিনিটি না, তাহলে ইনফিনিটি যদি না হয় তাহলে ডেসক্রিপশন কিন্তু এইটা হবে যে একটা সেন্টার অফ মাস তার অ্যাবাউটে নিউক্লিয়াসও ঘুরবে, সেন্টার অফ মাসের অ্যাবাউট ইলেকট্রনও ঘুরবে। তাহলে পিকচারটা পাল্টে গেল। বুঝতে পারলে পিকচারটা কেমন করে পাল্টালো? হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে দেখো তুমি যদি মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করো, মোমেন্ট অফ ইনার্সিয়া খুব ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে। মোমেন্ট অফ ইনার্সিয়া আই, সেটা কি হয় m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার, তার মানে মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু r1 স্কয়ার প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r2 স্কয়ার। মাস অফ দ্য নিউক্লিয়াস এখানে r1 এর ভ্যালুটা বসিয়ে দাও, মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r তার স্কয়ার হলো। এখানে মাস অফ দ্য ইলেকট্রন r2 স্কয়ারের জায়গায় মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r তার স্কয়ার করো। আর এটা সিম্পলিফাই করলে যেটা দাঁড়াচ্ছে mn me বাই mn প্লাস me ইন্টু r স্কয়ার হয়ে গেল। তুমি এই যেটা করবে মানে mn me তার স্কয়ারটা নিচে নিলে, উপর থেকে mn me কমন নিয়ে নিলে, আর একটা mn প্লাস me এসে গেল, একটা কেটে গেল, তার মানে mn me বাই mn প্লাস me r স্কয়ার হয়ে গেল। এইটাকে তুমি লেখো মিউ r স্কয়ার, যেখানে মিউটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন। এটা কি বলে বলো তো? কি বলে? দিস ইজ দ্য রিডিউস মাস। বুঝতে পারলে? এটা হচ্ছে রিডিউস মাস। এবারে দেখো সত্যি সত্যি যদি মাস অফ দ্য নিউক্লিয়াসটা মাঝ গ্রেটার দ্যান মাস অফ দ্য ইলেকট্রন হয়ে যেত, তখন মিউটা কি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে সমান হয়ে যেত। এটা ডিনোমিনেটরে মাস অফ দ্য নিউক্লিয়াস আর মাস অফ দ্য ইলেকট্রন আছে, যদি তুমি ধরতে যে নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইটলি হেভি ইন কম্পারিজন টু ইলেকট্রন, তার মানে কি এমিটা এমএন এর রেসপেক্টে নেগলিজিবল স্মল তুমি বাদ দিতে, এমএন কেটে গেছে, সেটা এম মাস অফ দ্য ইলেকট্রন হয়ে যেত। ঠিক আছে, এইটা তাহলে এই হচ্ছে রিডিউস মাস। এবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি তুমি করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা কত হয় আই ইন্টু ওমেগা হয়, তো আই ইন্টু ওমেগা। আচ্ছা, এবার আইটা হচ্ছে এখানে কত মিউ আর স্কয়ার, আর ওমেগা কত ভি বাই আর হয়, তো কত হলো দেখো মিউ ভি আর হয়ে গেল। যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আগে ছিল এম ভি আর, এখন তার বদলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয়ে গেল কত মিউ ভি আর। ঠিক আছে, তাহলে এখন দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামটা এম ভি আর এর বদলে মিউ ভি আর হয়ে যাচ্ছে এটা। তার মানে তাহলে বোর্ডস কোয়ান্টাইজেশন কন্ডিশন, যেটা কোয়ান্টাইজেশন রুলটা কি হয়ে যাবে তাহলে, জাস্ট অ্যাঙ্গুলার মোমেন্টামটা এম ভি আরটা সেটা হয়ে যাচ্ছে n টু এইচ ওভার 2 পাই, এইটা হয়ে যাবে এইটা, ইনস্টেড অফ mvr equal to mvr equal to n h over 2 pi, যেখানে mটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। দেখো এইটা ছিল বোস কোয়ান্টাইজেশন কন্ডিশন, তো বোস কোয়ান্টাইজেশন কন্ডিশনটা এখন জাস্ট মাস অফ দ্য ইলেকট্রনটা রিপ্লেস হয়ে গেল মিউ দিয়ে। তাহলে এইটাও ঠিক একই রকম ভাবে ইনস্টেড অফ mvr, মানে যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে mvr ছিল, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ছিল, এখন সেটা মিউ ভিআর হয়ে গেছে। দেখো তোমার জাস্ট যেটা কথা যে তুমি ফাইনাইট মাস অফ দ্য নিউক্লিয়াস যদি কনসিডার করো,
তাহলে তুমি এই যে অ্যানালিসিসটা তুমি করলে, সেই অ্যানালিসিসটা তুমি পরিষ্কার বুঝতে পারলে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr যেটা n ইন্টু এইচ ওভার 2 পাই, যেখানে n এর ভ্যালুটা তোমার 1 2 3 ইত্যাদি থেকে শুরু, সেইটা ইজ রিপ্লেসড বাই মিউ ভিআর। মানে মাস অফ দ্য নিউক্লিয়াসটা, মাস অফ দ্য ইলেকট্রনটা তোমার ডিডিউস মাসেতে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই যে মিউ ভিআরটা যদি এন এইচ ওভার 2 পাই এই কন্ডিশন থেকে তুমি সব কাজটাকে করো, তাহলে আলটিমেট অ্যান্সারটা কত বেরোবে? তার মানে আমি যদি একই রকম ভাবে যেমন বোর থিওরিতে এনার্জির এক্সপ্রেশন বের করা হয়, একই রকম ভাবে যদি করা হয়, তাহলে মানে বাই সিমিলার ক্যালকুলেশন, বাই সিমিলার ক্যালকুলেশন we finally attain at আমি কোন জায়গায় এসে পৌঁছাচ্ছি দেখো। এখন এনার্জি এক্সপ্রেশনটা হবে হচ্ছে মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার ইনস্টেড অফ n equal to minus mass of the electron me z square e to the power 4/8 epsilon 0 square n square h। তাহলে এনার্জি এক্সপ্রেশন যেটা এটা ছিল, তার বদলে এখন এনার্জি এক্সপ্রেশনটা বেরিয়ে গেছে কোনটা? হ্যাঁ, এইটা। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যখন তুমি ক্যালকুলেট করবে, ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা দেখো, ধরো নিউ বারটা, ধরো n1 আর n2 এই দুটো লেভেলের মধ্যে ট্রানজিশন তুমি কনসিডার করছো, এটা কত হবে? যে n1 এবং n2 দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে তোমাকে জাস্ট h দিয়ে ভাগ করতে, মানে hc দিয়ে ভাগ করতে হবে। আমার সেটা কত বেরোবে না, তোমার মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার ch কিউব ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দিস শুড বি দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। এটা আগে যেটা ছিল যে m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার ch কিউব ইন্টু এইটা, এখন হচ্ছে এইটা বেরিয়ে গেল। আচ্ছা, এবারে দেখো তুমি এটাকে কেমন করে লিখতে পারো, যে জেড স্কোয়ারটা যেমন আছে থাক, এবারে মিউ এর জায়গায় তুমি মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন তুমি লিখে দাও ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার ch কিউব, এইটা 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা। তাহলে দেখো এটা হয়ে গেল কত? জেড স্কোয়ার। তুমি এক কাজ করো, m n দিয়ে উপর নিচে ভাগ করে দাও, 1/1 প্লাস mass of the electron by mass of the nucleus into me e to the power 4/8 epsilon 0 square ch cube into 1/n1 square minus 1/n2 square। এটা হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে তোমার এই z স্কোয়ার 1/1 প্লাস me by mn, এইটা হচ্ছে তোমার r ইনফিনিটি, দিস ইজ দ্য রিডবার্গ কনস্ট্যান্ট, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এইটা। আর এই পুরো জিনিসটা তুমি দেখো জেড স্কোয়ার, এইটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, আর এম আমি নাম দিচ্ছি ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এইটা লিখলাম, যেখানে যেখানে আর এমটা সেটা হচ্ছে 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু আর ইনফিনিটি। তাহলে এই যে আর ইনফিনিটিটা সেটা তোমার কনস্ট্যান্ট, সেটা নিউক্লিয়াসের উপর নির্ভর করে না, কিন্তু আর এমটা কিন্তু তোমার নিউক্লিয়াসের উপর নির্ভর করে। আর এম depends on the mass of the nucleus, এটা। আর ইনফিনিটি is an universal constant, কারণ এখানে যে ডেটা মানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, মানে মানে আর ইনফিনিটির এক্সপ্রেশনে মাস অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, স্পিড অফ লাইট, হ্যাঁ, প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইগুলো সবই তো কনস্ট্যান্ট পুরো।
তাহলে আর ইনফিনিটিটা কনস্ট্যান্ট, কিন্তু এই আর ইনফিনিটির সঙ্গে যে একটা গুণ হয়ে গেল, গুণ হয়ে যাওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে এইটা কিন্তু দেখো তোমার মাস অফ দ্য নিউক্লিয়াস উপর নির্ভর করে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি যদি ধরো হাইড্রোজেন কনসিডার করো, তার জন্য যা হবে, ধরো আমি ফর এক্সাম্পল তুমি যদি ধরো ফর হাইড্রোজেন কনসিডার করো, ফর হাইড্রোজেন অ্যাটম, তার জন্য রিডবার্গ কনস্ট্যান্ট আর এইচ সেটা কত হবে 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ হাইড্রোজেন নিউক্লিয়াস ইন্টু আর ইনফিনিটি। তার মানে 1/1 প্লাস এটা হচ্ছে 1/1836, এইটা মানে মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম 1836 ইন্টু এই 109/737 সেন্টিমিটার এরকম অর্ডারের হবে। আচ্ছা এটা করে কত কত দাঁড়াচ্ছে বলো তো, এটা করতে পারবে ক্যালকুলেশনটা? দেখবো এই মোটামুটি এরকম একটা দাঁড়াবে 109,677 অ্যাপ্রক্সিমেটলি এত সেন্টিমিটার ইনভার্সের মতো দাঁড়াবে। আবার ঠিক ফর ধরো হিলিয়াম প্লাস অ্যাটম যদি তুমি কনসিডার করো, আর অফ হিলিয়াম প্লাস কত হবে 1/1 প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য হিলিয়াম নিউক্লিয়াস কিন্তু আর ইনফিনিটি, সেটা দাঁড়াচ্ছে তোমার 1/1 প্লাস 1/4 ইন্টু 1836, মানে হিলিয়ামের ক্ষেত্রে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে, তার 4 গুণ হয়ে যায় মাসটা, ইন্টু তোমার 109,737 সেন্টিমিটার এরকম অর্ডারের। এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার দাঁড়িয়ে যাবে হচ্ছে দেখবে 109,722 সেন্টিমিটার এরকম। তারপর দেখো যেটা হচ্ছে হাইড্রোজেনের রিডবার্গ কনস্ট্যান্ট, হিলিয়ামের রিডবার্গ কনস্ট্যান্ট এখন কিন্তু তোমার আলাদা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা তাহলে যদি আলাদা হয়ে যায় তাহলে এবারে খেয়াল করো, এবারে তুমি যখন ধরো বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম কনসিডার করছো, বামার সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটম কনসিডার করছো, সেটা হয়ে যাচ্ছে তোমার হাইড্রোজেনের রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার উইথ n ইকুয়াল টু 3, 4, 5, 6 ডট 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 ডট, এটা। আর তোমার যখন হিলিয়াম প্লাসের জন্য তুমি পিকারিং সিরিজটাকে করছো, সেটা হচ্ছে আর ফর দ্য হিলিয়াম প্লাস ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/4 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সেটা তোমার এইটা মানে চারটা এখানে বেরিয়ে গেল, মানে এটা আর এইচ প্লাস এটা তোমার 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, 1/4 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে n2টা ছিল হচ্ছে 6, 8, 10, 12 ডট 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 ডট। এবারে তুমি চারটাকে জাস্ট বাইরে এনে এই চারটাকে কেটে দাও বা চারটাকে ভেতরে ঢুকিয়ে দাও, একই মানে আর কি। বাইরের চারটাকে ভেতরে তুমি ঢুকিয়ে দিলে কি হচ্ছে এইচ প্লাস হলো, দেখো 1/2 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার হয়ে গেল উইথ n2 ইকুয়াল টু 3, 4, 5, 6 ডট 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 ডট। তাহলে আগে দুটোতে আর ইনফিনিটি ছিল, এখন আর এইচ থাকছে, আর এইচ প্লাস থাকছে। এবারে যেহেতু তোমার এইচ প্লাসটা গ্রেটার দেন আর অফ হাইড্রোজেন, মানে রিডবার্গ কনস্ট্যান্ট ফর হিলিয়াম প্লাস সেটা হচ্ছে হাইড্রোজেনের যে রিডবার্গ কনস্ট্যান্ট তার তুলনায় বেশি, এইটা দেন পরিষ্কার দেখতে পাচ্ছ নিউ বার ফর দ্য হিলিয়াম প্লাস, মানে মানে পিকারিং সিরিজের যে ফ্রিকোয়েন্সিটা মানে ওয়েভ নাম্বারটা শুড বি গ্রেটার দেন নিউ বার ফর দ্য হাইড্রোজেন অ্যাটমের জন্য যে বামার সিরিজ সেইটা, এইটা। বা অথবা তুমি যদি ওয়েভ লেন্থের টার্মসে করো, অনেক সময় আসলে বইয়ে ওয়েভ লেন্থ দিয়ে ডেটাটা দেওয়া থাকে আর কি, তুমি ওয়েভ লেন্থের টার্মসে দেখো, তাহলে ওয়েভ লেন্থ করলে ল্যামডা ফর দ্য পিকারিং সিরিজ ফর হিলিয়াম পিকারিং সিরিজ must be less than ওয়েভ লেন্থ ফর হাইড্রোজেনের জন্য তোমার বামার সিরিজের তুলনায়।
তাহলে দেখো যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা বুঝতে পারলে যে 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 অ্যাকচুয়ালি সমস্যাটা ছিল এই সমস্যাটা মিটে গেল। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে দেখো তাহলে যেটা হচ্ছে যে যদি তোমার বোর্ড থিওরি অ্যাজ ইট ইজ যেমন করে ব্যবহার করা হয়েছে সেটাকে যদি ব্যবহার করতে, তাহলে হাইড্রোজেনের যে বামার সিরিজ তার ফ্রিকোয়েন্সি এবং হিলিয়ামের পিকারিং তার ফ্রিকোয়েন্সি তো সমান হওয়ার কথা ছিল। যদি এক্সপেরিমেন্টে তুমি দেখতে পেলে যে না পিকারিং সিরিজের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হচ্ছে, তো সেটাকে এক্সপেন্ড করার জন্য তোমাকে নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইট না ধরে নিউক্লিয়াসের মাসটা তোমার ফাইনাইট ধরতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা যদি কারো কোনো কনফিউশন থাকে একটুখানি বলে নাও, যদি এই যা বলেছি সেই পর্যন্ত যদি কারো কোথাও কিছু অসুবিধা থাকে তুমি বলে নাও। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এই, চলো এবার। আচ্ছা, এবারে দেখো এই যে ব্যাপারটা বলা হচ্ছে সেই ব্যাপারটা কিরকম ভাবে কাজে লাগছে দেখো। তোমার ডিসকভারি অফ হেভিয়ার আইসোটোপ অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের আইসোটোপ আছে তুমি এখন জানো, ডয়টেরিয়াম আছে, ট্রিটিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। ট্রিটিয়ামটা তো রেডিওঅ্যাক্টিভিটি মানে ফিউশন রিয়াকশন, সেখানে তোমার ট্রিটিয়াম প্রথমে পাওয়া গিয়েছিল, কিন্তু তার অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট এক্সিস্টেন্স আছে, তুমি নেচারে ট্রিটিয়াম তুমি পাবে না, কিন্তু ডয়টেরিয়াম মানে পাওয়া যায়। তুমি ভারী জল হেভি ওয়াটার সেটা তুমি জানো আর কি, যেখানে হাইড্রোজেনের বদলে ডয়টেরিয়াম আছে, এগুলো সব তোমার জানা আছে। আচ্ছা, এবারে এই যে অবজারভেশনটা বলা হলো যে ফাইনাইট মাস কারেকশন যে স্পেকট্রাকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে, সেইখান থেকে অ্যাকচুয়ালি প্রথম হাইড্রোজেনের আইসোটোপের আবিষ্কার হয় মানে 1931 সালে। কতগুলো বিজ্ঞানী, এইচসি উরে আমেরিকান বিজ্ঞানী এবং তার কোয়ার্কার্সের মধ্যে ছিলেন হচ্ছে এফজি ব্রিকওয়েডে and জিএম মার্ফি। এরা এরা কি দেখলো না, যখন তারা এই হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রা তার এই বিটা লাইন এইটাকে দেখলো, তাহলে দেখতে পাচ্ছে যে যে এমনিতে যেখানে তোমার লাইনটা পাওয়া যায়, মানে ধরো আমি বলছি যে এই বিটা লাইনটা তোমার যেখানে পাওয়ার কথা ছিল এই ধরো এই কোনো একটা পার্টিকুলার জায়গায় হয়তো তোমার দেখা যাচ্ছে, মানে এইখানে এই বিটা লাইনটা মানে মোস্ট ইন্টেন্স একটা লাইন তুমি পাচ্ছ, এরকম একটা জায়গা তুমি পাচ্ছ ধরো এটা, এবং তার থেকে তোমার সামান্য সামান্য শর্টার এতে মানে শর্টার ওয়েভলেন্থে আর একটা ছোট্ট লাইন পাওয়া যায়। মানে এইটা হচ্ছে নর্মালি এইচ বিটা লাইন, সেটা হচ্ছে অনেক ইন্টেন্স। এটা ধর মানে এটা ওয়েভলেন্থ ধরো প্লট করছো, এটা ধর ওয়েভলেন্থ প্লট করছো, হ্যাঁ। তা শর্টার ওয়েভলেন্থে তুমি আর একটা করে কম্পিনিয়ান লাইন পাচ্ছ, মানে এখানে যে লাইনটা পাওয়া যায় তার সঙ্গে একটা কম্পিনিয়ান লাইন পাওয়া যায়। তাহলে কি হচ্ছে যে যে এ উইক weak companion line appears at a wavelength 1.28 angstrom shorter than that of the actual H beta line of Balmer series of হাইড্রোজেন অ্যাটম। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে তোমার বামার সিরিজে এইচ বিটা লাইন,
সেটা বেশ ইন্টেন্স। হ্যাঁ, তা সেইটা থেকে তুমি দেখতে পাচ্ছ তার সামান্য শর্টার ওয়েভলেন্থে খুব উইক কিছু লাইন তুমি দেখতে পাচ্ছ। মানে এ উইক কম্পেনিয়ন লাইন অ্যাপিয়ার at a wavelength 1.28 angstrom shorter than that of the actual 8 beta line of Baumann's of hydrogen atom. এইটা তোমার এক্সপেরিমেন্টাল অবজারভেশন। আচ্ছা, এবারে এই অবজারভেশনটা কি করে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে হবে? দেখো, আমরা এইখানে যে অ্যানালিসিসটাকে করলাম তা তুমি পরিষ্কার বুঝতে পারলে যে দেখো এই যে যখন মাসটা বড় হয়ে গেল, নিউক্লিয়াসের মাসটা যখন বেশি হয়ে গেল, তখন দেখো ওয়েভলেন্থটা কমে গেল। তার মানে এটা নিশ্চয়ই অ্যাপিয়ার করতে পারে তোমার, এবং যেটা হচ্ছে যে মানে একদম অন্য জায়গায় অ্যাপিয়ার করছে সেরকম না, এই বিটা লাইনটা যেখানে তার খুব কাছে সামান্য শর্টার ওয়েভলেন্থে সেটা অ্যাপিয়ার করছে। তার মানে এইটা থেকে পরিষ্কার বোঝা গেল যে এটা হাইড্রোজেনের কোন একটা মানে হেভিয়ার আইসোটোপের জন্য হতে পারে। দিস মে বি ডিউ টু the presence of a heavier isotope of hydrogen. এটা হতে পারে। আচ্ছা, এবারে ধরে নাও তার নাম, হ্যাঁ বলো কি বলো? হ্যাঁ, ওই যে মানে যেটা হচ্ছে কি তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই ওয়েভলেন্থটা, এই যে এখানে যেটা বললাম যে তুমি দেখো হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের মাস বেশি বলে ওয়েভলেন্থটা ছোট হয়ে গেছে, সেটা আমি বলছি। তাহলে হাইড্রোজেনের যে অ্যাকচুয়ালি এইচ বিটা লাইন তার থেকে সামান্য শর্টার ওয়েভলেন্থে তুমি যে আরেকটা লাইন পাচ্ছ, তাহলে খুবই এক্সপেকটেশন যে এই লাইনটা পেতে পারো তুমি হাইড্রোজেনের কোনো একটা হেভিয়ার আইসোটোপের জন্য, মানে হাইড্রোজেন তার তুলনায় মাস বেশি সেরকম কোনো একটা আইসোটোপের জন্য এটা অ্যাপিয়ার করতে পারে। ঠিক আছে, তাহলে এবারে তাহলে সেই আইসোটোপটা তার অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মাস কত তোমাকে বের করতে হবে, বা অ্যাটমিক নাম্বার কত তোমাকে বের করতে হবে, অ্যাটমিক ওয়েট কত তোমাকে বের করতে হবে, বা নিউটনের সংখ্যা কতগুলো তোমাকে বের করতে হবে। আচ্ছা, ধরে না আমি বললাম যে লেট দিস আইসোটোপ ইজ ডি, সেই আইসোটোপটাকে আমি ডি দিয়ে লেবেল করছি। ডিতে ডয়টোরিয়াম ফর দ্য টাইম বিং, যত মনে তোমার না লাগলেও চলবে, দাদা এটা তোমার ডি এর জন্য। লেট দিস আইসোটোপ ইজ ডি। তার মানে তাহলে তুমি যখন এই ধর ওয়েভলেন্থ ক্যালকুলেট করছো, একদম ওয়েভলেন্থ হিসেবেই না আমি লিখছি জিনিসটাকে, তাহলে 1/ওয়েভলেন্থ, এইটা হাইড্রোজেনের জন্য যদি তুমি দেখো, হাইড্রোজেনের বামার লাইনের জন্য সেটা হচ্ছে নিউ বার ফর হাইড্রোজেন, সেটা কত হবে না রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন, হ্যাঁ এইটা ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, কারণ এইচ বিটা লাইন বলেছে, এইচ বিটা লাইন যদি হয় তাহলে n1টা 2 হবে, n2টা 4 হবে, তাহলে এইটা। এবং এইটা কত না এটা হচ্ছে তোমার তোমার ওই যদি তুমি এ দিয়ে লেখো মানে 1/1 প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, আমি MH লিখছি, ইন্টু R ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। আর এটাই যদি তুমি ডয়টোরিয়ামের জন্য করো, সেটা নিউ বার ডি, সেটা কত হবে না রিডবার্গ কনস্ট্যান্ট ফর দ্য ডয়টোরিয়াম 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, সেটা কত হবে না 1/1 প্লাস mass of the electron by mass of the deuterium to R infinity into 1/2 square minus 1/4 square, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি যদি এই দুটো ধরো ডিফারেন্স নিয়ে নাও, ধরো 1/λd মাইনাস 1/λh, এই ডিফারেন্সটা যদি তুমি নাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো না 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ ডয়টোরিয়াম মাইনাস 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ হাইড্রোজেন, এইটা তার সঙ্গে থাকলো কত আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। আচ্ছা, এইখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেখো আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছিলাম, এইখানে কোথায় একটা ক্যালকুলেট করে রাখলাম এইচ বিটা লাইন, এই যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো করার সময় ক্যালকুলেট ট্রানজিশন ওয়েভ নাম্বার, এইটা তাহলে এত সেন্টিমিটার ইনভার্স হয়েছিল, তো এইখান থেকে তুমি ওয়েভ লেন্থ একটুখানি বের করে নাও তো,
এটা এইখান থেকে ওয়েভ লেন্থটাকে বের করে নাও তো 1/nu বার করে। এটা কত হচ্ছে? এই যে ক্যালকুলেট দ্য ট্রানজিশন ওয়েভ নাম্বার অফ এইচ বিটা লাইন ফর বামা সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম করেছিল তো, যেখানে আর ইনফিনিটি ব্যবহার করা হয়েছিল। তো সেই আর ইনফিনিটি ব্যবহার করে যেটা ওয়েভ নাম্বার পেয়েছি, সেখানে ওয়েভ লেন্থটা বের করে দিলে কত বেরোচ্ছে বলো তো? এটা করে না 1 এটা করলে কত বেরোচ্ছে? 4.860 4 পয়েন্ট into 10 to the power কত? 4.860 4.860 into 10 to the power minus 5. হ্যাঁ, তাহলে তুমি অ্যাংস্ট্রমে করলে 4860। এটা শিওর তুমি ঠিক করে করছো তো? ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা তোমার হচ্ছে 4000, মানে তাহলে 4860 সেন্টিমিটার ইনভার্স এরকম বলো। এইটা rank অ্যাংস্ট্রম সরি, এত অ্যাংস্ট্রম 4860 অ্যাংস্ট্রমের মতো অ্যাপ্রক্সিমেটলি এইটার মতো। তাহলে দেখো, তাহলে এখানে এবারে দেখো, এবারে তুমি কি করলে না 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন, এবারে তুমি এটাকে এক্স ইন্টু মাস অফ হাইড্রোজেন লেখো মাইনাস 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ হাইড্রোজেন লেখো। আমি কি করলাম ইন্টু এটা 4860 অ্যাংস্ট্রম এটা। আর এখানে আমি কি করলাম দেখো, আমি ধরে নিচ্ছি কি লেট মাস অফ ডয়টোরিয়ামটা সেটা কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে তো একটা মাত্র প্রোটন থাকে, এবারে এক্ষেত্রে তোমার কটা নিউট্রন আছে তার উপরে নির্ভর করে এটা এক্স টাইমস হয়ে যাবে আমি ধরে নিচ্ছি। মানে ডয়টোরিয়ামের যে মাসটা সেটা ধরে নিচ্ছ যে হাইড্রোজেনের যে নিউক্লিয়াসের মাস তার এক্স টাইমস, এইটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এটা কি দাঁড়াচ্ছে দেখো। এবারে তুমি যদি এখানে এইটাকে এইরকম ভাবে লেখো যে তোমার এইটাকে ধরো তুমি এরকম ভাবে লিখলে এই 1 প্লাস এমই বাই এক্স ইন্টু মাস অফ হাইড্রোজেন টু দি পাওয়ার -1 মাইনাস 1 প্লাস মাস অফ ইলেকট্রন বাই মাস অফ হাইড্রোজেন টু দি পাওয়ার -1, এইটা হচ্ছে 4860 অ্যাংস্ট্রম। এইটাকে যদি তুমি ভাবো এইটা, হ্যাঁ, আর এইখানে হচ্ছে তুমি এটাকে এইরকম করে নাও, নিচটা হচ্ছে তোমার ল্যামডা এইচ মাইনাস ল্যামডা ডি বাই ল্যামডা এইচ ইন্টু ল্যামডা ডি, এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি ভাবো। তাহলে দেখো এইখানে হচ্ছে ডেল্টা ল্যামডাটা, ল্যামডা এইচ মাইনাস ল্যামডা ডি, ডেল্টা ল্যামডাটা এদিকে তোমার চলে গেছে। আচ্ছা, এইটাকে অ্যাপ্রক্সিমেটলি করে দিচ্ছি। আচ্ছা দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 যদি কত, 1 প্লাস সামথিং টু দি পাওয়ার -1 কে তুমি অ্যাপ্রক্সিমেটলি 1 মাইনাস এমই বাই এক্স ইন্টু এইটা লিখতে পারো। আর এটা ঠিক একই রকম ভাবে 1 মাইনাস এমই বাই এমএইচ অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো ইন্টু ল্যামডা এইচ ল্যামডা ডি ইন্টু 4860 অ্যাংস্ট্রম এর কাছাকাছি। একটা অ্যাংস্ট্রম তার কাছাকাছি এটা, বা দরকার। আচ্ছা ঠিক আছে, এটা দিই। আচ্ছা এটা কি করলাম দেখো, এটা হচ্ছে এই এক্সপানশনটাকে করলাম, মানে ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার যদি -1 থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত 1 মাইনাস এক্স হয় না, তাই না? এক্সপানশন মনে আছে তো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ এরকম হয় তো। তাহলে এক্স যদি খুব ছোট হয়ে যায় তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1টাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 1 মাইনাস এক্স লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে এটা কখন লিখতে পারবো, যখন এক্সটা মাঝ লেস দেন 1। তোমার মনে আছে তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 এর এক্সপানশন মনে আছে তো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডট 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 ডট। তার পরের টার্মগুলো তুমি ইগনোর করলে তোমার এই যে এক্সপ্রেশনটা 1 প্লাস এমই বাই এক্স ইন্টু এমএই, এইটা তো একের থেকে অনেক অনেক ছোট। 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1টা 1 মাইনাস এক্স এর মতো হলো। এটা হলো, আর ডান দিকটা তোমার একই রকম ভাবে সেটা তুমি করেছো। এবারে দেখো খেয়াল করে এইটাকে এটা দাঁড়াচ্ছে যে এক এক কেটে গেল, এবারে তোমার এইটা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে তোমার এই ডেল্টা ল্যামডাটা
ডেল্টা ল্যামডাটা 1.28 অ্যাংস্ট্রম। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস প্লাস, মানে এটা হচ্ছে 1 এর 1836 মাইনাস 1 এর এক্স ইন্টু 1836 ইন্টু এটাকে অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি করো, অ্যাপ্রক্সিমেটলি ল্যামডা এইচটা হচ্ছে তোমার ল্যামডা এইচ ল্যামডাটি খুব কাছাকাছি, মানে সামান্য তো ডিফারেন্স এটা, মানে ধর ল্যামডা এইচটা যদি তোমার 4000, ল্যামডা এইচটা 4860 অ্যাংস্ট্রম হয়, ল্যামডা ডিটা হচ্ছে 4800, তার থেকে ল্যামডা ডিটা হচ্ছে শর্ট আর তো 4800, মানে জাস্ট 1.28 কম আর কি, মানে 4800 1.28 কম আর কি, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি তার স্কোয়ার করে দাও, তার কিউবের কাছাকাছি করে দাও, তাহলেই হবে। মানে অ্যাপ্রক্সিমেটলি এইটা, মানে এটা কি হলো দেখো খেয়াল করে, এটা খেয়াল করো এখানে কি ছিল, এখানে যে ল্যামডা এইচ আর ল্যামডা ডি আছে, তো ল্যামডা এইচ ল্যামডা ডি এটা আছে তোমার, হ্যাঁ আচ্ছা ঠিক করলাম তো, হ্যাঁ হ্যাঁ। ও একটা জিনিস এখানে ভুল হয়েছে বুঝলে, এইটা একটু ভুল হয়েছে, এটা 1/, হবে না, এটা 1/, হবে না, এটা তো ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন, তো ওয়েভ লেন্থ কত 1/, এটা তো তাই না, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো এইটা, এই যে আর ইনফিনিটি 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা তো ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন, ওয়েভ লেন্থ কত এর রেসিপ্রোকাল তো না, এটা 1/4860 অ্যাংস্ট্রম হবে, হ্যাঁ এইটা 1/, আমি ঠিক করছি তো, হ্যাঁ এটা ওয়েভ নাম্বার, আর ওয়েভ নাম্বার ওয়েভ লেন্থ করলে 1/, সেটা হ্যাঁ ঠিক আছে, এইটা এইটা হবে, তাহলে এইটা হচ্ছে তোমার, এটা তাহলে একটা কেটে গেল, কেটে গিয়ে এটা শুধু এইটা রয়েছে, তাহলে এটা হলো, মানে এখানে কি হচ্ছে, এখানে যেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি যে দেখো ল্যামডা এইচ আর ল্যামডা ডি তো খুব কাছাকাছি, 1.28 অ্যাংস্ট্রমের মাত্র তফাৎ, ল্যামডা এইচ ইন্টু ল্যামডা ডি সেটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি ল্যামডা এইচ এর স্কোয়ার হিসেবে লিখতে পারছো, এইটা ল্যামডা এইচ এর স্কোয়ার হিসেবে লিখলে তাহলে কথা হচ্ছে 4860 অ্যাংস্ট্রম তার স্কোয়ার হতো, বাই নিচে 4860 অ্যাংস্ট্রম হতো, একটা জাস্ট কেটে গেতো, তাহলে 4860 অ্যাংস্ট্রমটা রয়ে যেত এইটা। তাহলে এবারে এইখান থেকে তুমি এটা খেয়াল করো, যদি তুমি 1836 টাকা ভাগ করে নাও, তাহলে এইটা দাঁড়াচ্ছে কত 1 মাইনাস এক্স এইটা ইন্টু 4860 ডিভাইডেড বাই হচ্ছে 1836, তাহলে তুমি যদি এইখান থেকে 1 - 1/x টাকে বের করে নাও, সেটা কত বেরোচ্ছে 1.28 ইন্টু 1836 ডিভাইডেড বাই হচ্ছে 4860, দেখো তো এইটা কত বেরোচ্ছে, এটা গুণ করলে এটা কত 1/2 কাছাকাছি, 0.4835 0.4835 এর মতো, তাই তো, তাহলে 1/x টা কত হলো 1 - 0.4835, সেটা কত 0.5164 5164, তাহলে x টা কত 1.9363 96, 9363 1.9363, দেখো তাহলে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 2 বলতে পারো, তার মানে কি হচ্ছে x এর ভ্যালুটা তোমার 2 বেরোলো, তার মানে পরিষ্কার দেখো যেটা হচ্ছে যে এই যে মাস অফ দ্য ডয়টোরিয়াম সেটা হচ্ছে 2 ইন্টু মাস অফ হাইড্রোজেন, এইটাই হচ্ছে তোমার দিস আইসোটোপ ইজ ডয়টোরিয়াম, তাহলে দিস আইসোটোপ ইজ deuterium having atomic mass equal to তোমার 2, তাহলে যে যে আইসোটোপটার জন্য তুমি এটা পাচ্ছিলে তার মাসটা হচ্ছে তোমার হাইড্রোজেনের যে মাস তার প্রায় দ্বিগুণের কাছাকাছি হচ্ছে, হ্যাঁ তাহলে দেখো তোমার যে আইসোটোপটা তৈরি হলো সেই আইসোটোপটা অ্যাকচুয়ালি তোমার হাইড্রোজেন, এবং সেটা তুমি এখান থেকে পেয়ে গেলে, বুঝতে পারলে কেমন করে হলো, ঠিক আছে, তোমার কেমন করে হেভিয়ার হাইড্রোজেনটা ডিসকভার হলো বুঝতে পারলে তো এটা,
হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নি, সেটা হচ্ছে যে এই যে ইন্টেন্সিটি রেশিও যেটা, ইন্টেন্সিটি রেশিও যেটা, ইন্টেন্সিটি রেশিও ধরো এই যে মানে তোমার এই হাইড্রোজেনের জন্য যে স্পেক্ট্রাটা, মানে ইন্টেন্সিটিটা হাইড্রোজেনের জন্য আর ইন্টেন্সিটিটা যদি তুমি এই ডয়টোরিয়ামের জন্য দেখো, একে দুটো লাইন পাওয়া গেছিল না, তোমার করসপন্ডিং ডয়টোরিয়ামের জন্য লাইনটা সেটা হচ্ছে ইন্টেন্সিটি খুব কম, আর হাইড্রোজেনের জন্য খুব বেশি। এই রেশিওটা হয় অ্যারাউন্ড হচ্ছে 7000/1। এইটা মানে এইটা তোমার হেল্প করবে রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ ডয়টোরিয়াম ইজ ভেরি স্মল। হ্যাঁ, এই যে ডয়টোরিয়ামটা তার কিন্তু নেচারে যে মানে কতটা পরিমাণ আছে আর কি, সেটা হচ্ছে ভীষণ কম, এবং সেটা হয় হচ্ছে ভেরি স্মল, সেটা অ্যাপ্রক্সিমেটলি 0.015%-এর মতো। মানে ডয়টোরিয়ামটা থাকে কিন্তু 0.015%। মানে যে ইন্টেন্সিটিটা ডয়টোরিয়ামের জন্য যে কম্পানিয়ান লাইনটা পেলে তুমি, সেইটার ইন্টেন্সিটি যে প্রচন্ড উইক হচ্ছে, সেইটা অ্যাকচুয়ালি ইমপ্লাই করছে যে নেচারে ডয়টোরিয়ামের পার্সেন্টেজটা খুব কম থাকবে, এবং সেই ইন্টেন্সিটি থেকে ব্যাক করে তুমি যদি পার্সেন্টেজটা ক্যালকুলেট করো, তাহলে সেটা হবে হচ্ছে মাত্র 0.15% এরকমের মতো। আর যদি হাইড্রোজেনটা ধরো, তাহলে তার বাকি যে পার্টটা পড়ে থাকবে 99.985%-এর মতো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে তোমার হেভিয়ার হাইড্রোজেনটা তোমার অ্যাকচুয়ালি তৈরি হবে। তাহলে দেখো, তাহলে আমরা মানে তোমার ফাইনাইট মাস কারেকশন অফ বোর থিওরি, ফাইনাইট মাস অফ নিউক্লিয়াস আর কি, সেইটাকে আমি ঠিক ঠিক করে ইনকর্পোরেট করলাম, এবং ওটাই অ্যাকচুয়ালি এটাই কারেক্ট। সেই জন্য নেক্সট অনওয়ার্ডস তুমি যখন নিউমেরিক্যাল প্রবলেম করবে, তখন অ্যাকচুয়ালি এক্সপ্রেশনে মাস অফ দ্য ইলেকট্রন না লিখে রিডিউস মাস লেখা উচিত। কিন্তু ফাইনাল রেজাল্ট খুব বেশি ইউজুয়ালি ডিফার করবে না। তার কারণটা হচ্ছে যে যেহেতু নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের থেকে সত্যি সত্যি অনেকটা বেশি, ইনফাইনাইট নয় কিন্তু অনেকটা বেশি, সেই জন্য রিডিউস মাসটা বেসিক্যালি মাস অফ দ্য ইলেকট্রনে রিডিউস করে যাবে। হ্যাঁ, অর্থাৎ মিউটা মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে মোরালেস কাছাকাছি হয়ে যাবে বলে তুমি নিউমেরিক্যাল প্রবলেম করার সময় যদি রিডিউস মাস না বসে ইলেকট্রনের মাস বসাও, তাই ফাইনাল রেজাল্টে কিন্তু খুব বেশি হেরফের হয় না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, একটা প্রবলেম তোমাকে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, এই প্রবলেমটা তুমি বাড়িতে করবে। আমি যেটা এই যে দুটো প্রবলেম করলাম, হাইড্রোজেনের জন্য বামার সিরিজ, হিলিয়ামের জন্য পিকারিং সিরিজ, বা হাইড্রোজেন এবং ডয়টোরিয়াম তাদের যে করসপন্ডিং এগুলো মানে ওয়েভলেন্থের যে সামান্য ডিফারেন্সটা হচ্ছে, সেখান থেকে যে প্রবলেমগুলো করলাম তার উপরে বেশ করেই তুমি করতে পারবে। একটা প্রবলেম তোমাকে দিচ্ছি, তাহলে বললাম যে দা এইচ আলফা লাইন অফ দ্য বামার সিরিজ, এইচ আলফা লাইন অফ দ্য বামার সিরিজ in the spectrum of hydrogen occurs at 625.28 nanometer. Calculate the separation of this line. Calculate the separation of this line in the spectrum of deuterium. এই প্রবলেমটা তোমাকে একটু বাড়িতে করতে দিচ্ছি। হ্যাঁ, মানে ডয়টোরিয়ামের সঙ্গে হাইড্রোজেনের এই তোমার ডিফারেন্সটা তোমাকে জাস্ট ক্যালকুলেট করতে বলা হচ্ছে। আমি তোমাকে জাস্ট দিচ্ছি, মানে অ্যান্সারটাও লিখে দিচ্ছি। অ্যান্সারটা তোমার বেরোবে, দেখবে তোমার ডেল্টা ল্যামডাটা বেরোবে তোমার 0.179 ন্যানোমিটার, এইটা বেরোবে, তুমি যা দেখতে পাচ্ছ। এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নেওয়া দরকার ছিল যে এখানে এইখানে তুমি যদি না
এই রিডবার্গ কনস্ট্যান্ট ফর দ্য ডয়টোরিয়ামটা বের করতে সেটা হতো কত 1/1 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য ডয়টোরিয়াম ইন্টু ওই আর ইনফিনিটি। এবার তুমি যেহেতু অলরেডি পেয়ে গেলে ডয়টোরিয়ামের মাসটা হাইড্রোজেনের জাস্ট তোমার দ্বিগুণ, তুমি যদি যেটা বসাও সেটা বেরোবে হচ্ছে 109 এই 707 সেন্টিমিটার ইনভার্স, এরকম অ্যাপ্রক্সিমেটলি তোমার বেরোবে। ডয়টোরিয়ামের জন্য, ডয়টোরিয়ামের জন্য রিডবার্গ কনস্ট্যান্টটা সেটা হয় কিন্তু হাইড্রোজেনের জন্য যেটা 109 677 এরকম নয়, ওটা বেসিক্যালি 109 707 এর কাছাকাছি তোমার বেরোবে। এটা একটুখানি বলে রাখি। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার বলছি, আগের দুটো ভিডিও আপনি একটু দিয়ে দেবেন, হ্যাঁ? হ্যাঁ দিয়ে দেবো। এই পার্টিকুলার প্রবলেমটা তুমি করবে। আচ্ছা, এবারে আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার লিমিটেশন অফ বোর থিওরি। লিমিটেশন অফ বোর থিওরি, দেখো বোর থিওরি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, এবং বোর থিওরি এই এতটা হিউজ সাকসেসের জন্য বোরকে 1921 সালে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। স্টিল বোর থিওরিটা কমপ্লিট না, হ্যাঁ, মানে বোর থিওরি অনেক লিমিটেশনও আছে বা অনেক ড্রব্যাকসও আছে, হ্যাঁ, সেইগুলো আমাকে একটুখানি জাস্ট আলোচনা করতে হবে। আচ্ছা, প্রথম যে লিমিটেশনটা সেটা হচ্ছে বোর থিওরি কিন্তু একমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে বোর থিওরি is applicable for hydrogen atom or hydrogen like one electron ions. Both theory is applicable for hydrogen atom or hydrogen like one electron ions, তার জন্য এটা applicable, এটা এক নম্বর। আচ্ছা, দু নম্বর দেখো যে এই যে বোর থিওরিটা, বোর থিওরি cannot explain the fine structure of hydrogen atom spectra. আচ্ছা, আগেটা একটু হয়তো ইলাবোরেট করার দরকার। বোর থিওরি is applicable for hydrogen atom, hydrogen is one electron system. It cannot be applied to পলি ইলেকট্রন সিস্টেম। মানে যদি একের বেশি ইলেকট্রন থেকে যায়, যেটা আমি পলি ইলেকট্রন সিস্টেম বলছি, তার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, এটা মাথায় রাখবে। অ্যাপ্লিকেবল টু পলি ইলেকট্রন। আচ্ছা, এবারে ফাইন স্ট্রাকচার জিনিসটা কি, যদি তুমি ধরো হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারের নিচে দেখো, তা তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে ধরো হাইড্রোজেনের জন্য তুমি ধরো এইচ আলফা লাইন করছো 3 থেকে 2 ট্রানজিশনের জন্য, তাহলে 3 থেকে 2 ট্রানজিশনের জন্য বামার সিদিকে তুমি একটা লাইন করে এইচ আলফা লাইন, কিন্তু দেখা যাচ্ছে হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারের নিচে যদি তুমি দেখো ওই যে লাইনটা, ওটা 3টে ক্লোজড স্পেস লাইনের কম্বিনেশন। তার মানে এই যে একটা লাইন হিসেবে তুমি দেখছো, কিন্তু ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কতগুলো লাইনের কম্বিনেশন, এটা বলে ফাইন স্ট্রাকচার। সেই ফাইন স্ট্রাকচারটা কিন্তু বোর থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যায় না। আচ্ছা, এবারে যে বোর থিওরি ইজ মানে বা অ্যাকর্ডিং টু বোর থিওরি বলা ভালো, অ্যাকর্ডিং টু বোর থিওরি অরবিটস যেগুলো সেগুলো বেশ একটা 2 ডাইমেনশনাল, কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশনে ওটা 3 ডাইমেনশনাল। অ্যাকর্ডিং টু বোর থিওরি
অরবিটাল, আচ্ছা প্রথমে সার্কুলার, বাট ফ্রম সার্কেল থিওরি we know orbits are in general elliptical. থার্ডলি হচ্ছে অ্যাকর্ডিং টু বোরস থিওরি ওই যে অরবিট গুলো হচ্ছে 2 ডাইমেনশনাল, হ্যাঁ, সার্কুলার অরবিট গুলো হচ্ছে 2 ডাইমেনশনাল, orbits are 2D, but in actual situation orbits are 3 dimensional. They are called orbital instead of, মানে অরবিট টার্মটা ব্যবহার করা 2 ডাইমেনশনাল এর জন্য, 3 ডাইমেনশন আমি অরবিট বলছি, বাট অরবিট অ্যাকচুয়ালি না, তখন তাকে অরবিটাল বলা হয় আর কি, হ্যাঁ, এটা একটা মাথায় রাখবে। আচ্ছা, বোর থিওরি cannot explain G-man effect, মানে তুমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিতে না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তুমি বোর থিওরি থেকে যতগুলো, বা হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি নর্মালি যতগুলো স্পেকট্রাল লাইন পেতে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে লাইনের সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ, এটা স্প্লিটিং হয় আর তাকে বলা হয় জিম্যান এফেক্ট। বোর থিওরি ক্যানট এক্সপ্লেন জিম্যান এফেক্ট। আবার এটাই যদি তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না নিয়ে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নিতে, তাহলে যে স্প্লিটিংটা হয় তাকে বলে স্টার্ক এফেক্ট, হ্যাঁ, সেই স্টার্ক এফেক্টটাও কিন্তু তোমার এখান থেকে বুঝতে পারা যায় না, বোর থিওরি তোমার এক্সপ্লেন করতে পারে না। আচ্ছা, বোর থিওরি cannot does not obey, cannot না বলে does not obey Heisenberg uncertainty principle, does not obey Heisenberg আনসার্টেনটি প্রিন্সিপাল। আসলে যেটা হয় যে বোর থিওরি অনুযায়ী তুমি রেডিয়াস এবং ভেলোসিটির তো ফিক্সড ভ্যালু পেয়ে গেলে, ভেলোসিটি ফিক্সড ভ্যালু পেয়ে গেলে মানেই হচ্ছে যে তুই ইলেকট্রনের মাসটা ফিক্সড, তাহলে মোমেন্টামটা পুরো ফিক্সড হয়ে গেল। তার মানে কি রেডিয়াস বা ডিস্টেন্স বা পজিশন এবং তার মোমেন্টাম দুটোই তুমি অ্যাকুরেটলি বের করে ফেলতে পারবে। কিন্তু অ্যাকর্ডিং টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, পজিশন এন্ড মোমেন্টাম অফ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন। কিন্তু এখানে তুমি সেটা করে ফেলতে পেরেছো, সেটা চলবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে তোমার মানে যে মানে বোর থিওরিতে ইলেকট্রনটাকে পার্টিকেল ধরে নেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রনের অ্যাকচুয়ালি ওয়েভ নেচার আছে, সেইটা কিন্তু এখানে মানে বোর থিওরিতে কোথাও ডিসকাস হয়নি। তাহলে অ্যাকর্ডিং টু বোর থিওরি, ইলেকট্রন is a particle, but according to de Broglie hypothesis, electron can have a wave character. এই যে কতগুলো জিনিস আমি জাস্ট তোমায় বললাম, এগুলো হচ্ছে বোর থিওরির লিমিটেশন। তাহলে তোমার প্রথমে যেটা বললাম, যেটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেনের 1 ইলেকট্রন আয়নসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, মেন ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সে ফাইন স্ট্রাকচারকে এক্সটেন্ড করতে পারে না। এখানে তিনি সার্কুলার অরবিটের কথা বলেছেন, পরে সমারফিল্ড থিওরিতে দেখবো, বা কেপলাস অরবিটের ক্ষেত্রে এটা হয় একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের জন্য অরবিটগুলো ইঞ্জিনিয়ারিং ইলিপ্টিক্যাল হয়, সেটাকে দেখা দরকার আছে। আচ্ছা, বোর থিওরি অনুযায়ী হচ্ছে তোমার এটা পিকচারটা 2 ডাইমেনশনাল, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা 3 ডাইমেনশনাল। তাহলে ওয়েভ মেকানিক্যাল মডেলে বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল তুমি দেখবে বোর থিওরি জিমান এফেক্ট এক্সটেন্ড করতে পারে না, বোর থিওরি স্টার্ক এফেক্ট এক্সটেন্ড করতে পারে না, বোর থিওরি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ওবে করে না, বোর থিওরি অনুযায়ী হচ্ছে ইলেকট্রনটা একটা পার্টিকেল বা ইলেকট্রন ওয়েভ ক্যারেক্টার আছে, সেগুলোকে এক্সপ্লেন করতে পারে। এই ধরনের কিছু লিমিটেশনের কথা আমি জাস্ট আমাদের বললাম, ঠিক আছে। বলো, কোনো অসুবিধা আছে নাকি? সব ঠিকঠাক হলো? হ্যাঁ, বলো বলো। Sir, relative abundance
হ্যাঁ, মানে যেটা হচ্ছে যার ইন্টেন্সিটি যত কম হবে, হ্যাঁ, মানে নেচারে যে কম আছে তার করসপন্ডিং ইন্টেন্সিটিটা কম হবে। মানে ধরো ধরো 100টা যদি মানে 100টা মলিকুলের অ্যাটমের মধ্যে ওদের 99টা তোমার হাইড্রোজেন অ্যাটম হয়, একটা হচ্ছে ডয়টোরিয়াম হয়। আলটিমেটলি যতখানি লাইট অ্যাবজর্ব করবে সেটা কি হবে, মানে হাইড্রোজেন তোমার মানে ডয়টোরিয়ামের তুলনায় হাইড্রোজেন তোমার যদি এরকম রেশিওটা হয় যে হাইড্রোজেন আছে 99টা, ডয়টোরিয়াম আছে একটা, এবার ধরো লাইট অ্যাবজর্ব করলো বা লাইট এমিট করলো, লাইট অ্যাবজর্ব করার সময় 99টা হাইড্রোজেন লাইট অ্যাবজর্ব করবে, হয় একটা ডয়টোরিয়ামে লাইট অ্যাবজর্ব করবে। তাহলে অ্যাবজর্ব লাইটে যদি তুমি ইন্টেন্সিটি দেখো, সেটা কোনটা বেশি হবে? অবভিয়াসলি হচ্ছে হাইড্রোজেনটা অনেক বেশি হবে। হাইড্রোজেন এবং ডয়টোরিয়ামের রেশিওটা হচ্ছে 99:1 হবে। আর এক্ষেত্রে এটা তুমি দেখতে পেলে 7000:1, 7000 যদি 1 হয়ে যায়, তার মানে পরিষ্কার হচ্ছে প্রতি 7000 এক ভাগের মধ্যে মাত্র এক ভাগ থাকবে হচ্ছে তোমার ডয়টোরিয়াম, আর বাকি পার্টটা থাকবে 7000 এক ভাগের মধ্যে 7000 ভাগ থাকবে হচ্ছে তোমার হাইড্রোজেন। সেইটা হচ্ছে আমি রিলেটিভ অ্যাবান্ডেন্সের কথা বলছি, যে ডয়টোরিয়ামের জন্য যে লাইনটা পাচ্ছ সেটা হাইড্রোজেনের জন্য যে লাইনটা তার তুলনায় ভীষণ ভীষণ উইক, ভীষণ ভীষণ উইক। এটা বেসিক্যালি সিগনিফাই করছে যে নেচারে ডয়টোরিয়ামের পার্সেন্টেজটা বা রিলেটিভ অ্যাবান্ডেন্সটা সেটা হচ্ছে অনেক 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 কম। এই যা বলা, বুঝতে পেরেছো? বলো, আর কারো কিছু অসুবিধা আছে? তাহলে তাহলে আমরা বোর্ড থিওরি নিয়ে যে আলোচনাগুলো করার কথা আমরা মোটামুটি ভাবে করলাম। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে এই যে ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করার জন্য আমরা সমারফিল্ড থিওরিটাকে করব। সমারফিল্ড থিওরি ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইট 1 ইলেকট্রন আয়ন। সমারফিল্ড থিওরিটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্ত থাক। এন্ড অফ লেকচার। বলো, কারো যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে বলতে পারো। ঠিক আছে? ঠিক আছে, তো বুঝতে পেরেছো সবটা? আজকে যেটা বলেছো সবটা বুঝতে পেরেছো তো? এমনি ওই মানে আগের দুটো আমি দিয়ে দেবো, মানে কে আছে, দেবলিনা আছিস?